এখন কি দেখা যাচ্ছে? একটু একটু বলো আমাকে, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? একটু জাস্ট একটু জানাও। আমি আসলে থাম্বনেইলটা অ্যাড করে রাখছিলাম, যার কারণে হয়তো দেখা যাচ্ছে না। যাই হোক, এখন হয়তো ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, মেকানিক্সের যে বিষয়গুলো আমরা করব সেটা জাস্ট এই যেটা আমি দেখাচ্ছি এখানে, এর বাইরে তোমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট এই জিনিসগুলোই তোমরা করবা। প্রথমটা, 1 নম্বরটা হচ্ছে ফোর্স সিস্টেম। 1 নম্বর হচ্ছে ফোর্স সিস্টেম। এরপর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে আমরা করব ল্যামিস ল, যেটাকে বলা হয় ল্যামিস সূত্র। ল্যামিস সূত্র। তাহলে আমাদের 1 নম্বর টপিক হচ্ছে ফোর্স সিস্টেম, 2 নম্বর হচ্ছে ল্যামিস ল, এবার 3 নম্বরে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে ফোর্স, যেটা হচ্ছে আমাদের কি ফোর্স, এটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, যেটাকে বলা হয় বাংলায় ঘর্ষণ। তোমরা এই টপিকগুলোর সাথে অবশ্যই পরিচিত, আমি জানি তোমরা সবাই করছো। যারা ফাঁকি দিয়ে আসছো তাদেরও সমস্যা নাই, এখানে ইনশাল্লাহ আমরা বেসিক টু অ্যাডভান্স সবগুলো টপিক্স জানবো। যার কারণে যারা করছো তারা তো ভালোই, অবশ্যই এখানে আগায় থাকবা। বাট যারা ফাঁকি দিয়ে আসছো সমস্যা নাই, জাস্ট এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ কোনো সমস্যা তোমাদের হবে না। ফোর্স সিস্টেম, ল্যামিস ল, ফ্রিকশন। এরপরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিতে। সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে আমরা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র বলি। আচ্ছা, 5 নম্বর টপিক আমরা করবো মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া। দেন থাকবে আমাদের হচ্ছে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। ঠিক এই কয়টা টপিকস পড়লে আমাদের মেকানিক্স কমপ্লিট। এর বাইরে আমাদের মেকানিক্সে কিছু করা লাগবে না। তার মানে মেকানিক্সে আমরা এই 6টা টপিক্স নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ফোর্স সিস্টেম, ল্যামিস ল, ফ্রিকশন, সেন্টার অফ গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। এই কয়েকটা টপিকস করলে আমাদের মোটামুটি না, আমাদের সিলেবাসই শেষ। আমাদের মেকানিক্সের এই সিলেবাস, এই এতটুকুর মধ্যে আমাদের মেকানিক্স সিলেবাস। তো আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। আমাদের আজকের টপিক হচ্ছে ফোর্স সিস্টেম, মানে আজকে আমরা ফোর্স সিস্টেমটা করব। ফোর্স সিস্টেমের বাংলা হচ্ছে বল বিভাজন। তো ঠিক আছে, তোমরা আসলে আরও উপস্থিত হওয়া উচিত ছিল, মাত্র এই কয়েকজন আমি আশা করি নাই, আরও উপস্থিত আমি আশা করেছিলাম। যাই হোক, তোমরা যারা প্রথম দিন, যার কারণে আমি এটা মার্চি করলাম। নেক্সট থেকে ইনশাল্লাহ তোমাদের সবাইকে আমি চাই একসাথে। তো ফ্রি ক্লাস আসলে উপস্থিতি ভালো না থাকলে নিতে মন চায় না। ঠিক আছে, আমরা এখন ডিরেক্টলি মেকানিক্সের যে মেইন থিম সেইখানে চলে যাচ্ছি। আমাদের প্রথম টপিক হচ্ছে ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম বা যেটাকে বাংলায় বলা হচ্ছে বল বিভাজন। তো টপিকটা অবশ্যই তোমাদের, আমি মনে করি তোমরা অনেক এটার সাথে পরিচিত, খুবই একটা পরিচিত একটা আমাদের টপিক, সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। মূলত এই ফোর্স সিস্টেম দিয়ে আমাদের মেকানিক্সের অনেক কিছু আসলে নির্ভর করে। তো বিষয়টা হচ্ছে ফোর্স সিস্টেম মানে কি,
বল বিভাজনটা আসলে কি সেটা আগে জানবো আমরা। বল বিভাজন মানে বলের বিভাজন। তুমি বলকে বিভাজন করবা, বলের বিভাজনটা হচ্ছে বল বিভাজন। তার মানে একটা বলকে কতভাবে তুমি বিভাজ্য করতে পারো, ভাগ করতে পারবা, সেই বলের উপাংশ কয়টা, সেইটা হচ্ছে আমাদের বল বিভাজন। মানে বলকে তোমরা বিভাজন করবা। তাহলে চিন্তা করো, এটা যদি ভূমি হয়, ধরলাম এটা ভূমি, এই পাশে একটা ধরলাম একটা বল কাজ করে, এটাকে আমরা ধরলাম এটা এফ বল, এখান থেকে এই বল এইখানে বলটা কাজ করতেছে, এইটা একটা বল দিলাম, আমরা ফোর্স দিলাম। তাহলে এখন কথা হচ্ছে যে ফোর্সটা কাজ যে করবে সেটা আসলে কোন দিক থেকে কাজ করবে বা কয়টা দিকে কাজ করবে, এটা হচ্ছে বলের বিভাজন। মানে ওর উপাংশ কয়টা থাকবে, সেটা হচ্ছে বলের বিভাজন। তাহলে বলটা যদি ফোর্সটা যদি এই দিকে থাকে, তীরটা দেখো কোন দিকে, এই দিকে, তীর চিহ্ন যেই দিকে থাকবে ঠিক সেই দিকের হচ্ছে আমাদের বলের লব্ধিটা কাজ করবে। তাহলে দেখো এই পাশে একটা বল উপাংশ কাজ করবে, আর হচ্ছে এই দিকে একটা বল কাজ করবে। তার মানে বলের উপাংশ কয়টা? দুইটা। এইটাকে বলবো আমরা হরিজন্টাল, আর এটাকে বলবো আমরা ভার্টিক্যাল। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের বলের উপাংশ, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে বলের উপাংশ কয়টা আমাদের? দুইটা, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। তোমরা এতদিন হয়তোবা আনুভূমিক এবং উলম্ব শুনে আসছো, তার মানে এই হরিজন্টালটা হচ্ছে আনুভূমিক, এই হরিজন্টালটাই হচ্ছে আনুভূমিক, আর এই ভার্টিক্যালটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে উলম্ব। তাহলে আমরা একটা বলের উপাংশ কয়টা হয় জানলাম? দুইটা, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। আনুভূমিক যেটা ভূমির সমান্তরালে থাকবে, দেখো তো এটা ভূমির সমান্তরালে না, এই জিনিসটা এটা কি ভূমির সমান্তরালে কি না? এটা হচ্ছে ভূমির সমান্তরালে। এই যে এটা যদি আমাদের ভূমি হয়, এটা আমাদের ভূমির সমান্তরালে যেটা থাকবে সেটা হচ্ছে আনুভূমিক অথবা হরিজন্টাল। আর যেটা লম্ব বরাবর থাকবে, একদম ওই ভূমির সাথে লম্ব বরাবর থাকবে, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অথবা উলম্ব। ঠিক আছে? তার মানে আমাদের এখন হরিজন্টাল আর ভার্টিক্যাল নিয়ে আসলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা যেটা বললাম, আমাদের উপাংশ কয়টা? দুইটা, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। আর মাঝখান দিয়ে কি যাবে আমাদের? এই ফোর্সটা যেটা আমাদের আছে। তার মানে ফোর্সটা আসলে এই দিক দিয়ে টান দেওয়া হলেও ফোর্সটা কয়টা দিক দিয়ে কাজ করবে? একটা হচ্ছে হরিজন্টাল দিক দিয়ে কাজ করবে, আর একটা ভার্টিক্যাল দিক দিয়ে কাজ করবে। তাহলে এইটা নিয়ে মূলত আমাদের আসলে আমাদের এই ফোর্স সিস্টেমটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। পেনের কালার কোনটা দিলে ভালো হচ্ছে তোমাদের জন্য, একটু সেটা জানাও। এখানে তিনটা পেনের কালার আমার এখানে আছে, যেটা দিলে ভালো দেখা যাচ্ছে একটু সেইটার কথা বলো। তাহলে আমরা জানলাম কি বলের উপাংশ কয়টা? দুইটা। তার মানে এইভাবে যদি কোনো বল কাজ করে, এইভাবে যদি কোনো একটা বল ফিক্সে কাজ করে, এইভাবে যদি কোনো বল কাজ করে, এটা দিলাম F1, এইটাকে F2, F3, F4, F5, F6, F7, F8। আচ্ছা, তাহলে যদি এইগুলো কাজ করে, প্রত্যেকটা একটা করে কি বল কোথায় কাজ করতেছে? এই বিন্দুতে কাজ করতেছে। তার মানে প্রত্যেকটা বলেই কি করতেছে? একটা বিন্দু থেকে কাজ করতেছে। তাহলে প্রত্যেকটা বলেরই কয়টা উপাংশ থাকবে? দুইটা। আমি বলছিলাম কয়টা উপাংশ? দুইটা। তার মানে বলের কয়টা উপাংশ? দুইটি। একটা হচ্ছে হরিজন্টাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল, ভার্টিক্যাল। তাহলে প্রত্যেকটা বলের কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে হরিজন্টাল থাকবে, আর একটা ভার্টিক্যাল থাকবে।
এইটার কটা অংশ থাকবে, একটা ভার্টিক্যাল থাকবে, একটা হরিজন্টাল থাকবে। এটা যেহেতু ডিরেক্ট ভার্টিক্যাল বরাবর আছে, তার মানে এটার আর কোনো উপাংশ থাকবে না, ওটা ডিরেক্ট বরাবরই থাকবে। এইখানে এক প্রকার যাবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। এটার হচ্ছে কী হবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। তার মানে প্রত্যেকটারই দুইটা করে উপাংশ থাকবে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা উপাংশকে আমরা কিভাবে লিখব, যেমন তোমরা হচ্ছে পড়ে আসছো যে কস থিটা, সাইন থিটা, এই বিষয়গুলো যেগুলো আছে, তাহলে এই জিনিসগুলো যেহেতু তোমরা পড়ে আসছো, এখন তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, সেই কনফিউশনগুলো আমরা দূর করব। দেখো আমি একটা নতুন একটা চিত্র আর্ট করি। আচ্ছা, তোমাদের হোয়াইট বোর্ড নিয়ে সমস্যা হচ্ছে, এখন সমস্যা হওয়ার কথা না, একটু তারপরেও জানাও। আচ্ছা, এইরকম যদি একটা হয়, F1 দিলাম, এই পাশে দিলাম হচ্ছে F2, F3, হচ্ছে F4, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দিলাম, এইটা 30 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে একটু দেখো যে প্রত্যেকটা কোণই কার সাথে আছে, ভূমির সাথে। প্রত্যেকটা কোণই কার সাথে আছে, ভূমির সাথে। দেখো এক্ষেত্রে আমি কিছু ভূমির সাথে না দিয়ে এর সাথে দিয়ে দিই। এই কোণটা আমরা এর সাথে দিয়ে দিই, লম্বের সাথে। তার মানে কোণ আসলে কার দিকে থাক সেটা দেখা যাবে না। কোণ আমরা পলিটেকনিকে তোমরা কিভাবে শিখছিলে আমি জানি, তোমরা এভাবে শিখছো যে কোণ যার সাথে থাকুক তোমরা কি করে নিতা, তোমরা করে নিতে হচ্ছে ভূমির সাথে। কোনটা কার সাথে করে নিতা, ভূমির সাথে। কিন্তু যে নিয়মটা তোমাদের আসলে ফলো করা উচিত সেটা হচ্ছে এডমিশনে, অর্থাৎ এডমিশনে যেহেতু তোমাদের সময় কম থাকবে, তার মানে তোমাকে অবশ্যই সময় বাঁচানোর জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কি করা যাবে না, কখনো এই চিত্র থেকে আলাদা আর একটা চিত্র আর্ট করার কোনো সময় আমাদের নাই। তার মানে আমরা আর কোনো চিত্র আর্ট করব না, কোনো চিত্র আর্ট করার আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নতুন কোনো চিত্র আমরা আর্ট করব না, আমরা নতুন কোনো চিত্র আর্ট করব না। এই একটা চিত্র থেকে আমরা ম্যাথ করব। সেটা কিভাবে করব, এক চিত্র থেকে আমরা ম্যাথ করব। এই চিত্র থেকে, সেটা ভূমির সাথে কোণ থাক বা লম্বের সাথে কোণ থাক, আমরা কখনো নতুন করে আর চিত্র আর্ট করবো না। ওই একটা চিত্র থেকে কিভাবে করব সেটাই আসলে আমাদের এখন বিষয়টা। আমি কি বলছিলাম, প্রত্যেকটা বলের কয়টা উপাংশ থাকে, দুইটা। তো আমরা প্রথমে এই বলটা দেখি, এই পাশে একটা উপাংশ যাবে, এই পাশে একটা উপাংশ যাবে। তো এই উপাংশটার নাম কি হবে, বল যেহেতু কোনটা কার সাথে আছে, ভূমির সাথে। আর আমরা নিচ্ছি এটা উপাংশ কোনটা, আনুভূমিক উপাংশ। এটা আনুভূমিক কোনটা আনুভূমিকের সাথে আছে, এবং আমরা নিচ্ছি আনুভূমিক উপাংশ। তার কারণে এটা কি হবে, F4 cos 30। তার মানে কি হলো যে আমরা নিচ্ছি আনুভূমিক উপাংশ আর কোনটাও আছে আনুভূমিকের সাথে, তাহলে cos θ। ঠিক আছে, নিচ্ছি আনুভূমিক, কোনটাও আছে আনুভূমিকের সাথে, তাহলে কি হবে, cos θ। কিন্তু এবার এই ক্ষেত্রে আমরা কি নিচ্ছি, এবার আর কি আমরা লম্ব উপাংশ নিচ্ছি না, উপাংশটা কোন উপাংশ নিচ্ছি, আমরা লম্ব উপাংশ নিচ্ছি। তো লম্ব উপাংশের ক্ষেত্রে কি হবে, কিন্তু কোনটা কার সাথে আছে, কোনটা কার সাথে আছে, কোন আছে ভূমির সাথে, কিন্তু আমরা নিচ্ছি কোথায়, লম্বভাবে। দেখো চিন্তা করো, কোন আছে ভূমির সাথে, কোন আছে কার সাথে, ভূমির সাথে, কিন্তু আমরা নিচ্ছি কোন উপাংশ, লম্ব উপাংশ। তার কারণে এটা কি হবে, সাইন হবে। তার মানে F4 sin 30। অর্থাৎ সব ঠিক থাকলো, কি চেঞ্জ হইলো, জাস্ট এই জায়গায় সাইন কসের চেঞ্জ হইলো। তার মানে যখন আমরা যে বরাবর যাব তার সাথে যদি কোণ থাকে তাহলে কস। এখানে আমরা ভূমি বরাবর যাচ্ছি, ভূমির সাথে কোণ আসলো, এই জন্য কস। কিন্তু এখানে কার সাথে কোণ আছে, ভূমির সাথে, কিন্তু আমরা যাচ্ছি কি কোথায়, লম্ব বরাবর, যার কারণে সাইন থিটা। ঠিক এই ক্ষেত্রে যদি আমরা আসি, এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, এইটা আমরা কোন বরাবর যাচ্ছি, এটা যাচ্ছি আমরা আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর যাচ্ছি কি না, এই যে আনুভূমিক বরাবর যাচ্ছি, কিন্তু কোনটা কার সাথে আছে লক্ষ্য করো তো,
কোনটা কার সাথে আছে? কোন আছে লম্বের সাথে। তাহলে কি এখানে কি হবে? একটু কমেন্ট করো, এখানে কি হবে, কি লিখবো আমি? কমেন্ট করে একটু বলো দেখি যে এখানে আমি F1 এর সাথে sin 30 দিব না cos 30 দিব। এই কমেন্ট করতো কয়েকজন। হ্যাঁ ঠিক আছে, সাইন দিব। তাহলে কত হবে? F1 sin 30। কেন দিলাম এটা? কারণ আমরা যাচ্ছি ভূমির সাথে, কিন্তু কোনটা কিন্তু ভূমির সাথে নাই। যখন যে বরাবর যাব তার সাথে যদি কোণ থাকে তাহলে cos হবে, কিন্তু আমরা যাচ্ছি ভূমি বরাবর, কিন্তু কোনটা আছে লম্বের সাথে, তার মানে অবশ্যই কি হবে? সাইন হবে। যদি আমরা এখন লম্ব বরাবর যাই তাহলে কোনটা কি হবে? এবার আমরা কি দিব? এখানে F1 কি দিব? F1 আমরা এবার কি দেব? এটা দিব আমরা cos 30, কারণ আমরা এখন লম্ব বরাবরই যাচ্ছি আর কোনটাও লম্বের সাথেই আছে, তার মানে cos 30। তাহলে এই সিস্টেমে তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু আর এই যে নতুনভাবে চিত্র আর্ট করে সবগুলো কোন ভূমির সাথে করে নিয়ে অঙ্ক করা লাগবে না। ঠিক আছে, তোমরা এই জিনিসটা তোমরা এভাবে করবা। এডমিশনে অবশ্যই তোমাকে এইরকম টেকনিক অবলম্বন করতে হবে। পলিটেকনিকে তোমরা যেভাবে শিখে আসছ, যে লং প্রসেসে করে আসছ, সেই জিনিসগুলো কিন্তু কখনো এডমিশনে কাজে লাগানো যাবে না। এডমিশনের নতুন কিছু টেকনিক তোমাদের অবলম্বন করতে হবে প্রত্যেকটা জিনিসেরই, সেটা শুধুমাত্র মেকানিক্সের এই ফোর্থ সিস্টেম তা না। আমি একটু জিনিসগুলো ধীরে ধীরে করাচ্ছি, কারণ আমি জানি আমার এই গ্রুপে যারা ক্লাস করছো এমন অনেকে আছো যারা এগুলো খুবই পারো, এগুলো পানি মনে হবে যাদের কাছে। বাট কিছু স্টুডেন্ট আছে যারা আসলে পার্সোনালি আমার সাথে নক করছিল যে তারা একদম জিরো, মানে কিছুই জানে না, যার কারণে তাদের জন্য আমি আসলে ধীরে ধীরে ক্লাসটা আগাবো। সমস্যা নেই, যেহেতু আমি আসি তোমাদের সাথে, ইনশাল্লাহ সম্পূর্ণ কোর্সটাই খুব সুন্দরভাবে শেষ হবে। আচ্ছা, এবার এক্ষেত্রে তোমরাই বলবো এগুলো সব। এটা কি হবে? F2 কি হবে? এখানে cos হবে না সাইন হবে? এইখানে কি হবে? ঠিক আছে, তোমরা একটু জাস্ট কমেন্ট করে সবগুলো জানাবা, আমরা একসাথে শিখবো। আমিও পড়াবো, তোমরাও পড়াবা, তোমরাও মেসেজ করবা, যা জিজ্ঞেস করবো তোমরা বলবা। তাহলে কি হবে? আমরা একসাথে শিখবো, একসাথে আর কি আমাদের ভালো লাগবে জিনিসগুলো। তাহলে দেখবো যে 1-2 ঘন্টা ক্লাস করলে আমাদের কিছুই মনে হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে কি হবে? F2 দেখো আমরা নিচ্ছি কোন বরাবর? আনুভূমিক বরাবর। তাহলে কোনটা কার সাথে আছে? আনুভূমিকের সাথে আছে। তার মানে এখানেও F2 কি হবে? cos 40 হবে, কারণ আমরা যাচ্ছি আনুভূমিক, কোনটাও আনুভূমিকের সাথে, তাহলে অবশ্যই কি হবে? cos 40। আর যদি উপরে নেই এখানে হবে sin 40। তার মানে আমি আশা করছি তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে গেছো। যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে আমি নেক্সট টপিকসে চলে যাই। তো এখন বিষয়টা হচ্ছে যে এইগুলো আসলে আমরা কেন করতেছি? এই যে আমরা দুইটা উপাংশ বের করতেছি, এই উপাংশ বের করতেছি, এই উপাংশ বের করতেছি, এগুলো আমরা কেন বের করতেছি? আমাদের এটা আসলে কারণটা কি? কেন আমরা বল কেন কাজ করতেছি? তো এই জিনিসগুলো আসলে তোমাদের প্রশ্ন আসতে পারে না যে আসলে কেন আমরা এগুলো করব। এগুলো আমরা মূলত করব হচ্ছে লব্ধি বের করার জন্য এবং লব্ধির দিক বের করার জন্য। তাহলে আমাদের এখনকার পয়েন্টের কাজটা কি হবে? আমাদের এখন বিষয়টা কি আসলো? আমাদের মেইন পয়েন্ট এইটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, অর্থাৎ লব্ধি। আমরা এই যে বলের লব্ধিটার নিয়ে কাজ করব। আমরা এতক্ষণ যত কিছু শিখলাম এগুলো কার কাজ জন্যে? বলের লব্ধির জন্যে। তার মানে এখন বলের লব্ধিটা কি? বলের লব্ধিটা আসলে কি, এই জিনিসটা এখন আমাদের জানতে হবে। লব্ধিটা বিষয়টা হচ্ছে একটি পয়েন্টে, কোনো একটি পয়েন্টে বা কোনো একটি বিন্দুতে যতগুলো বল কাজ করবে প্রত্যেকটি বলের যে আনুভূমিক উপাংশ থাকবে এবং উলম্ব উপাংশ থাকবে, প্রত্যেকটি বলের আনুভূমিক এবং উলম্ব, প্রত্যেকটি বল, এই যে একটা বল, এইটা একটা বল, এইটা একটা বল, প্রত্যেকটা বল একটা বিন্দুতে যতগুলো বল কাজ করবে
একটা বিন্দুতে ঠিক যতগুলো বল কাজ করবে প্রত্যেকটা বলের আনুভূমিক এবং উলম্ব উপাংশের বীজগণিতিক যোগফলটাই হচ্ছে, বীজগণিতিক যোগফলের বর্গমূলটা হচ্ছে লব্ধি। তার মানে সংজ্ঞাটা কীরকম হচ্ছে যে কোনো একটি বিন্দুতে যতগুলো বল কাজ করবে প্রত্যেকটি বলের আনুভূমিক এবং উলম্ব উপাংশের বীজগণিতিক যোগফলের বর্গমূলকে বলা হচ্ছে লব্ধি। তার মানে লব্ধিকে যদি আমি কি দ্বারা প্রকাশ করা হয়, লব্ধিকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, রিজাল্ট্যান্ট। তাহলে লব্ধিকে যদি এটা ইংলিশ হচ্ছে রিজাল্ট্যান্ট। তো ইংলিশটা কেন বলতেছি, তোমরা বাংলার পাশাপাশি ইংলিশটাও জানবা। অনেক সময় দেখা যায় যে বাংলা না দিয়ে ইংলিশটা দিয়ে দেয়, যার কারণে অনেক সময় অনেকে ধরতে পারে না, যার কারণে তোমরা ইংলিশটাও আর কি জানা রাখবা। তাহলে লব্ধিটা বের করার সূত্র আমাদের কি আছে, আমি যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটাই হচ্ছে সূত্র। কি বলছিলাম, যদি কোনো বিন্দুতে একসাথে অনেকগুলো বল কাজ করে, 2 বা ততোধিক বল কাজ করে, তাহলে প্রত্যেকটি বলের আনুভূমিক এবং উলম্ব উপাংশের যোগফলের বীজগণিতিক যোগফল, বারবার বলতেছি বীজগণিতিক যোগফলের বর্গমূলকে হচ্ছে লব্ধি বলে। তাহলে লব্ধির সূত্রটা হচ্ছে এখানে R = বলগুলোর যোগফল, অর্থাৎ সামেশন অফ HF হোল স্কয়ার প্লাস সামেশন অফ VF হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র। এই সূত্রটা দিয়েই আমরা পুরো এখন আমাদের ফোর্স সিস্টেমটা শেষ করব, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা পুরো ফোর্স সিস্টেম শেষ করব। তাহলে আমি যদি আরেকবার তোমাদের এখানে ক্লিয়ার করতে চাই যে লব্ধিটা বিষয়টা ভালোভাবে মাথায় রাখো, এই সূত্রটাই আমাদের খুব বেশি দরকার, সবসময় দরকার হবে। তাহলে এখানে হরিজন্টাল হোল স্কয়ার প্লাস, তা আমি যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞাটা এখানে জাস্ট বলা আছে, এই যে আনুভূমিক উপাংশের বীজগণিতিক যোগফল, ভার্টিক্যাল উপাংশের বীজগণিতিক যোগফলটাই হচ্ছে বর্গের যোগফলে বর্গের বর্গমূল। এটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র। তোমরা এই সূত্র থেকেই সংজ্ঞাটা বানিয়ে নিতে পারবে, সংজ্ঞাটা আলাদাভাবে মুখস্থ করা লাগবে না। ঠিক লব্ধির দিকটা কেমন হবে, লব্ধির দিকটা হবে তাহলে লব্ধির দিক থিটা সমান tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে এই দুইটা সূত্রই আসলে আমাদের এই পুরো ফোর্স সিস্টেমের সব অঙ্কতে লাগবে। তার মানে এই দুইটা সূত্র দিয়ে আমরা সবগুলো ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? তোমরা এখনই নোট করার দরকার নেই, খাতা কলম নিয়ে যদিও বসো তাহলে আরও ভালো, লিখে নিলে তো ভালোই। ক্লাস টাইমে যারা নোট করতে পারে তারাই হচ্ছে সবার থেকে এগিয়ে থাকে, এটা অবশ্য তোমরাও জানো যে ক্লাস টাইমে যারা নোট করে মূলত তারাই এগিয়ে থাকে। আচ্ছা, সংজ্ঞা লিখে দেওয়ার দরকার নেই, আমি সংজ্ঞার পিকচার তুলে দিব। সংজ্ঞা লেখা আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তোমাদের সংজ্ঞা সহ সম্পূর্ণ নোটের PDF আমি ক্লাস শেষেই দিয়ে দিব। আর ক্লাসটা ভালোভাবে করো, এই ক্লাসের উপর আমি কোশ্চেন করব কয়েকটা, এবং ওই কোশ্চেনের মাধ্যমে যারা সঠিক উত্তর দিবে তাদের যে পুরস্কারের কথা বলা হয়েছে, আমাদের ডিপার্টমেন্টের যে হ্যান্ড নোট থাকে সেই হ্যান্ড নোটটা আমরা প্রোভাইড করব তাকে, সম্পূর্ণ ফ্রিতে তার কাছে আমরা প্রোভাইড করব, যে কুইজের সর্বোচ্চ সঠিক অ্যান্সার দিতে পারবে এবং যে আর কি অ্যাক্টিভ থাকতে পারবে তাদের জন্য। তো তোমরা এই দুটো সূত্র ভালোভাবে দেখে নাও, এই দুটো সূত্র দিয়ে আমরা সম্পূর্ণ ম্যাথগুলো পরেগুলো করে দেবো। আচ্ছা, এখন যেটা আমি বললাম যে সামেশন অফ হরিজন্টাল ফোর্সটা আসলে কি, এই জিনিসটা কি, এটা হচ্ছে আনুভূমিক বলগুলোর বীজগণিতের যোগফল। আনুভূমিক যে বলগুলো থাকবে আনুভূমিক বলগুলোর বীজগণিতিক যোগফল। আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা হচ্ছে উলম্ব বলগুলোর
উলম্ব বলগুলোর বীজগণিতিক যোগফল। আচ্ছা, এই হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ বলের যোগফল, আর হচ্ছে হরিজন্টাল বলগুলোর যোগফল। এখন কথা হচ্ছে যে যোগফল তো আমরা বুঝি, তাই না? যোগফল আমরা জানি যে যোগফল মানে কি, কোনো কিছু যোগ করা। কিন্তু তোমাদের কি কারো জানা আছে যে বীজগণিতিক যোগফলটা কি? বীজগাণিতিক যোগফলটা কি? আমাকে একটু কমেন্টে জানাও দেখি, কেউ জানো কিনা যে বীজগণিতিক যোগফল কারো জানা আছে কিনা। এইটা তো সবার জানা, যোগফল তো সবাই জানো যে যোগফল মানে কি, সব দুইটা জিনিস যোগ করা, a প্লাস বি, জাস্ট যোগ করে দিলাম। কিন্তু বীজগণিতিক যোগফলটা কি, এটা একটু আমাকে জানাও যে বীজগণিতিক যোগফলটা কি হবে। বীজগণিতিক যোগফলটা আসলে কি বলে, এটা বীজগণিতিক যোগফল কেন হলো? কেউ জানো না নাকি কেউ কমেন্ট করতেছো না ইচ্ছা করে? না জানলেও বলো, আমি অ্যান্সার দিয়ে দেই, আমি বলে দেই, সেটাও অন্তত বলো যে ভাই পারবো না, অন্তত সেটা তো বলতে পারবে নাকি? হ্যাঁ, যদি না পারো সেইটাও বলো। এই যে একজন অ্যান্সার জাকির হোসেন, প্লাস মাইনাস দিতে হয়, হ্যাঁ অবশ্যই এইটাই হচ্ছে অ্যান্সার, যে বীজগণিতিক যোগফলে তোমাকে প্লাস থাকলে প্লাস দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, অর্থাৎ একই যোগফল একই লাইনে তোমাকে প্লাস মাইনাস যা আছে সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে, সেটাই দিতে হবে। এটা হচ্ছে বীজগণিতিক যোগফল। আর এমনি যোগফল কি করি আমরা, শুধু যোগ করি, এটা হচ্ছে যোগফল। এমনি যোগ করবো কি, আমরা শুধু যোগ করব। আর বীজগণিতিক যোগফলে কি থাকবে, যোগও থাকবে মাইনাসও থাকবে, যোগও থাকবে। ঠিক এইটা হচ্ছে আমাদের বীজগণিতিক যোগফল। তো এটা কেন বললাম, কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবা, একটু পরেই তোমরা এই জিনিসটা জানতে পারবে যে আসলে বীজগণিতিক যোগফলটা কেন বলা হলো বা কেন এটা জিনিস বললাম। শুধু যোগফলে কিন্তু আমরা যখন কোনো কিছু যোগ করি, 5, 6 বা যখন কোনো কিছু যোগ করি, তখন কিন্তু আসলে এই জায়গায় শুধু যোগ চিহ্নই থাকে, অন্য কোনো চিহ্ন থাকে না। বাট বীজগণিতিক যোগফল বলতে তোমাকে ওই যোগের মাঝে, বীজগণিতিক যোগফলে আমাদের কি থাকবে, প্লাস মাইনাস সবই থাকবে। ঠিক আছে, আমি আশা করি তোমাদের বোঝাইতে পারছি যে বীজগণিতিক যোগফলটা আসলে কি। আমরা যখন নেক্সটে যাব তাহলেই বুঝতে পারবো আসলে বীজগণিতিক যোগফলটা, যে উভয়ের সাথে যোগ বিয়োগ করে। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিছো, যাক তোমরা জানো বিষয়গুলো। এটা আসলে তোমাদের সম্পর্কে আমার পজিটিভ ধারণা পাচ্ছি আমি, যে যাক, তবে যে কয়জন এখানে ক্লাস করতেছো, আজকে যে 34 জনের মতো তোমরা ক্লাস করতেছো, আমি মনে করি যে এই 34 জনেই তোমরা আসলে অন্যদের থেকে অ্যাডভান্স। তোমরা তোমাদের মানসিক দিক দিয়ে অ্যাডভান্স, তোমরা তোমাদের পড়াশোনার দিক দিয়ে অ্যাডভান্স, যেটা আসলে মানে এতগুলো স্টুডেন্টের মধ্যে তোমরা তো 34 জন অনেকটাই অ্যাডভান্স, সেটা আমি তোমাদের আজকের এই অ্যাক্টিভিটিতেই বুঝতে পারছি। এবং আমি কথা দিলাম, তোমরা যারা আর কি রেগুলার এরকম অ্যাক্টিভিটি দেখাবা, কারা কারা কমেন্ট করতেছো আমি কিন্তু সবই দেখতেছি, আমার কাছে সবই আসতেছে এবং স্ক্রিনশটও আমি রাখতেছি। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট রাখতেছি, কারা কারা কমেন্ট করতেছো, রেগুলার ক্লাস করতেছো। তোমাদের এই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমি তোমাদের সময় দেব পরবর্তী কোর্সগুলোতে, এবং তোমাদের একজন মেন্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ। সেটা শুধুমাত্র রংপুরে থাকবো বা হচ্ছে পলিটেকনিকে থাকা অবস্থায় না, তোমরা গাজীপুরে এসেও ইনশাল্লাহ আমাকে পাওয়া। দেখ, তোমাদের জাস্ট আগ্রহের উপর নির্ভর করবে। আমি কমেন্টের, তোমাদের কমেন্ট কারা কারা করতেছো এই সব কিছু স্ক্রিনশট রাখতেছি, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীতে টপিকে চলে যাই। তাহলে আমরা বীজগণিত যোগফল জানলাম, বলের উপাংশ জানলাম, উপাংশ কীভাবে ভাগ করা হয় সেইটা জানলাম। তাহলে আমরা যদি এবার একটা মোটামুটি একটা ম্যাথে চলে যাই তাহলে কেমন হয়? আমরা জাস্ট একটা ম্যাথে চলে যাব, তারপরে আমরা টাইপে চলে যাবো। আমরা 4টা টাইপের ম্যাথ করব এই অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা মোট 4টি টাইপের ম্যাথ করব, 4 টাইপের ম্যাথ হবে আজকে। তার মধ্যে আমরা আজকে হয়তো 2টা টাইপ করাবো, নেক্সট ক্লাসে 2টা টাইপ করব। তো ঠিক আছে, আমরা প্রথমেই যে টাইপটাই যাব, প্রথমেই হচ্ছে আমি জাস্ট টাইপ না গিয়ে
আমি জাস্ট তোমাদের এমনি একটা একটা উদাহরণ হিসেবে ম্যাথ দিই। এটা যদি দেই, এই দিকে একটা থাকলো, এই দিকে একটা গেল। আচ্ছা, এটা 30, এইটা 30, এইটা 30, এইটা 30। এটাতে দিলাম F1, F2, F3, F4, F5, F6, এটা দিলাম F7। আচ্ছা, এটা কিছু দিলাম না। আচ্ছা, তোমরা তো স্ক্রিন দেখতে পারছো, আমি একটা জাস্ট মন মতো একটা ম্যাথ তুললাম। তো এইটাতে আমরা কি করব, এটার আমরা কি বের করব, লব্ধির মান বের করব, লব্ধির মান আর হচ্ছে লব্ধির দিক। এই টাইপের ম্যাথগুলোতে এই দুইটাই চাইবে, লব্ধির মান কত, লব্ধির দিক কত, এই দুটো জিনিসই তোমাকে বের করতে হবে। তো দুটো জিনিসের সূত্র তো তোমাকে আমি অলরেডি দিয়ে দিছি। লব্ধির মানে সূত্র কি ছিল, সামেশন অফ এইচএফ স্কোয়ার ইকুয়াল প্লাস সামেশন অফ ভিএফ স্কোয়ার। তাহলে আমরা আরের সূত্র জানি, থিটা সূত্র জানি, tan ইনভার্স সামেশন অফ ভিএফ সামেশন অফ এইচএফ। তাহলে আমরা দুইটা সূত্রই জানি, আরের সূত্র জানি, হচ্ছে থিটা সূত্রও জানি। কিন্তু তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের এইটার সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করতে হবে আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করতে হবে। এই দুটো জিনিস বের করতে হবে, তাহলে আমরা আর থিটা পেয়ে যাব। তাহলে দুটো জিনিস বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটারই কি উপাংশ আছে, কয়টা উপাংশ আছে, দুইটা উপাংশ। প্রত্যেকটা বলেরই কয়টা উপাংশ আছে, দুইটা। এখন প্রথম ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের একটু বোঝার সুবিধাতে এগুলো লিখে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু এগুলো ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু আমি এগুলা লেখাবো না, তোমাদের জাস্ট বুঝে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি এবার লিখে দিচ্ছি, কিন্তু পরের ক্ষেত্রে কিন্তু আর লিখবো না, অর্থাৎ উপাংশ ভাগ করে দিব না, তোমাদের ডিরেক্ট করে নিতে হবে। তো এখানে কি আছে, F1 কি হবে, আমরা আনুভূমিক, এটা আনুভূমিক, তাহলে কোনটা আনুভূমিকের সাথে আছে, তাহলে F1 cos 30, আর এটাতে কি হবে F1 sin 30, কারণ কোনটা ভূমির সাথে আছে। ঠিক এইখানেও F6 যেহেতু লম্ব বরাবর আছে, তার মানে F6 এর সাথে কিছু হবে না। F5 এর সাথে কি হবে, যেহেতু আমরা নিচ্ছি উলম্ব আছে কার সাথে, উলম্বের সাথেই, তাহলে অবশ্যই কি হবে F5 cos 30, আর আনুভূমিকটা কি হবে F5 sin 30। আমি আশা করতেছি এগুলো তোমাদের আর প্রবলেম নাই, যদি থাকে একটু কমেন্টে বলো, তাহলে আমি আবার বুঝাই দেব। তাহলে এইটা হচ্ছে F4, যেহেতু কোনটা কার সাথে আছে, ভূমির সাথে, আমরা নিচ্ছি কোনটা, ভূমি, আনুভূমিক, তার মানে এটা cos হবে cos 30। এইটা আমরা নিচ্ছি কার সাথে, আমরা নিচ্ছি আনুভূমিকের, নিচ্ছি উলম্বের সাথে, উলম্ব বরাবর নিচ্ছি, কিন্তু কোনটা আছে কার সাথে, আনুভূমিকের সাথে, তার মানে কি হবে sin 30। তাহলে বাকিগুলো এখানে আরেকটা আছে F7, এটা কি হবে, দেখো আছে কার সাথে, উলম্বের সাথে, আমরা নিচ্ছি কোনটা, এটা আনুভূমিক, তাহলে এটা কি হবে sin 30। এই ক্ষেত্রে দেখো আমরা নিচ্ছি উলম্ব আছে উলম্বের সাথে, তার মানে অবশ্যই কি হবে F7 cos 30। তাহলে আমরা ভাগ করে নিলাম প্রত্যেকটা টপিক্সের, প্রত্যেকটা বলের হচ্ছে উপাংশ আমরা ভাগ করে নিছি। তাহলে আমরা এই যে হরিজন্টাল ফোর্স যে লিখবো, তার মানে কি শুধু হরিজন্টাল বরাবর, শুধু হরিজন্টাল বরাবর হচ্ছে আমাদের যে বলগুলো থাকবে, সেই বলগুলো আমরা নিব শুধু, ঠিক আছে। তাহলে হরিজন্টাল বরাবর কোন কোন বল আছে, একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর নেই। তারপরে এই যে হরিজন্টাল বরাবর যে বলগুলো আছে, যে বলগুলো আমি দেখালাম, এই যে 1 2 3 4 5, এই বলগুলো শুধু আমি নেব, হরিজন্টাল বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো নেব। এখন কথা হচ্ছে বলগুলো কিন্তু দুই দিকে আছে, একটা জিনিস চিন্তা করি, এটা যদি আমরা একটা স্থানাঙ্ক হিসাব করি, তোমাদের একটু এটা যায়, যদি আমরা এটা একটা যদি স্থানাঙ্ক হিসাব করি, তো দেখো তো দুই সাইডেই আছে না, এই দিকেও আছে, এইদিকেও আছে, এইদিকেও আছে, এইদিকেও আছে, দুই সাইডেই আছে, তাই না। তো দুই সাইডে যেহেতু আছে, তার মানে অবশ্যই এখানে প্লাস মাইনাসের বিষয় আসবে। তাহলে আমরা কোন দিকে প্লাস ধরবো, কোন দিকে মাইনাস ধরবো, এইটা তো অবশ্যই আসে।
তাহলে দেখো বিষয়টা দেখো, আমরা যখন তীর চিহ্নটা এভাবে দিব, তার মানে এই বরাবর, অর্থাৎ তীর চিহ্ন যখন এই বরাবর দিব, তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনের ডান সাইডে যত লোড আছে সবগুলো কি হবে, এই ডান সাইডে যত লোড আছে সবগুলো কি হবে, প্লাস হবে। কারণ আমরা তীর চিহ্নটা দিছি কি রাইট সাইড প্লাস, কারণ এই সাইডে যত লোড থাকবে, এই বরাবর যত লোড থাকবে সবগুলো হচ্ছে কি প্লাস। তাহলে এগুলোকে যদি আমি প্লাস ধরি, তাহলে বিপরীত দিকে যেগুলো আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে বিপরীত দিকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক এই জিনিসটা এখানে আসো। আচ্ছা, ডানে বামে মাইনাস না, তোমাদের বারবার বলি যে বাম মানেই মাইনাস না, আমরা জাস্ট ধরে নিছি যে ডানে প্লাস। এখন তুমি যদি ডানে প্লাস না ধরে বামে প্লাস ধরো, তাহলে কি বামে মাইনাস দিতে হবে? এটা নির্ভর করবে হচ্ছে তোমার উপর। আমি ডান পাশে না দিয়ে বাঁ পাশে হচ্ছে প্লাস দিলাম, তাহলে এখন কোনগুলো প্লাস হবে? এখন বাঁ দিকের গুলো প্লাস হবে, তাহলে ডান দিকের গুলো কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা যেটা ধরবো সেইটাই হচ্ছে মেইন। আমরা বাঁ দিকের গুলো প্লাস ধরতে পারি, ডান দিকের গুলো প্লাস ধরতে পারি। এখানে স্পেসিফিক ভাবে তোমাকে কেউ বলে দিবে না যে তোমাকে এইটাই করতে হবে বা এইটাই নিয়ম, কিন্তু মোস্ট অফ দ্য ম্যাথে কি করা হয়, ডান দিকের গুলো প্লাস ধরা হয়, যার কারণে তোমরা বলতেছো যে ডান দিকের গুলো প্লাস। ঠিক আছে, আমরা ওইটাই করি। ডান দিকের গুলো আমরা কি নিব, প্লাস ধরে নেব। ডান দিকের গুলো আমরা প্লাস ধরে নিলাম। তাহলে কি বিষয়টা কি হলো, ডান সাইডে যেগুলো আছে সবগুলো কি হবে, প্লাস। তাহলে লেফট সাইডে যেগুলো আছে সেগুলো মাইনাস। কারণ ডান সাইডগুলো কার ডান, এই যে নিউট্রাল এক্সিস এটা আছে, এই যে এইটার যে ডান দিকের গুলো আছে, এই যে ডান দিকের গুলো আছে, এই ডান দিকের গুলো আছে, এগুলো প্লাস, আর বাঁ দিকের গুলো মাইনাস। বুঝতে পারছো? এই যে নিউট্রাল এক্সিস, বারবার বলতেছি, এই যে নিউট্রাল এক্সিস, এই যে এইটার হচ্ছে ডান দিকের গুলো প্লাস, বাঁ দিকের গুলো মাইনাস। তো যাই হোক, আশা করি বুঝতে পারছি। আমি এক কথা বারবার রিপিট করতেছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমরা বিরক্ত ফিল করবে না। আচ্ছা, তাহলে আমরা এখন নেই, দেখো ডান দিকে কে কে লোড আছে, হরিজেন্টাল বরাবর, এই যে এইসব মানে কি হরিজেন্টাল মানে আনুভূমিক গুলা। তাহলে আনুভূমিক কে কে আছে, F1 cos 30 নিয়ে নাও। ডান সাইডে কোন সাইডে এটা আছে, দেখো কোন সাইডে আছে, রাইট সাইডে, তার মানে F1 cos 30 রাইট সাইডে আছে প্লাস। এটাও কোন সাইডে আছে, রাইট সাইডে আছে, তার মানে এটাও প্লাস। F7 sin 30, আর কেউ আছে রাইট সাইডে, নাই, তার মানে আর আমাদের কেউ নাই। আচ্ছা, এবার দেখো বা সাইডে কে কে আছে, এই যে দেখো এইটা কিন্তু বা সাইডে আছে, বা দিকে আছে, এইটাও কিন্তু বা দিকে আছে, তার মানে এগুলো কি হবে, মাইনাস হবে। এই যে বললাম বীজগণিত যোগফল, এইটাই হচ্ছে বীজগণিত যোগফল। ঠিক আছে, তোমরা এতদিন খালি মুখস্থ সংজ্ঞা পড়ছিলা যে বীজগণিত যোগফল। আসলে বীজগণিত যোগফলটা তোমরা এইটাই তো বীজগণিত যোগফল, এটা অনেকে জানতো না। ঠিক আছে, তোমাদের ভাই বোন অনেক সময় ধরবে যে বীজগণিত যোগফল দেখাও, তোমরা যোগফল ঠিকই বের করতে পারো, বাট এটাই যে বীজগণিত যোগফল সেটা তোমরা জানতো না। তাহলে বুঝতে পারছো, আমাদের এই পাশে আনুভূমিক বলগুলো সবগুলো আমরা নিলাম, শুধু আনুভূমিক বলগুলো নিছি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা আনুভূমিক বলগুলো নিলাম কিন্তু উলম্ব বলগুলো কেন নিলাম না, বাট এখানে আমরা উলম্ব বলগুলো কেন নিলাম না এই ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, দেখো আমরা যদি উলম্ব বলটাও নেই তাহলে সেইটা কি নেওয়া সম্ভব কিনা, বা আমরা যদি নিয়েও থাকি, মনে করো এই যে আমরা এই ক্ষেত্রে F1 এর আমরা উলম্ব বলটাও নিব, ভূমির সাথে মনে করো আছে, উলম্ব বলটাও নিব। তা যদি আমরা উলম্ব বলটাও নিতাম তাহলে দেখো তো কি হয়, F1, আচ্ছা ওইটা হিসেব বাদ দিলাম। এই যে আমরা দেখো শুধুমাত্র আনুভূমিক বলগুলো নিছি, কিন্তু এই যে F6 কেন নিলাম না, F3 কেন নিলাম না, সেটা হচ্ছে প্রশ্ন অনেকের থাকতে পারে যে আমরা F6 এবং F3 এই দুটো কেন নিলাম না। দেখো আমরা নিলাম ওই দুটো নিলাম, ধরে নিলাম এই যে আমরা আনুভূমিক, এটা কোন উপাংশ নিচ্ছি আমরা, আনুভূমিক উপাংশ। তা আনুভূমিক উপাংশ যদি নেই তাহলে ধরে নিলাম এই কোণটা আনুভূমিক সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। ভালোভাবে বিশ্বাস করো,
ভালোভাবে লক্ষ্য করো এখানে যে আমরা নিচ্ছি আনুভূমিকের সাথে, তাহলে আনুভূমিকের সাথে এই কোণটা কত ডিগ্রি কোণে আছে, এই F6টা কত ডিগ্রি কোণে আছে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে নিব আমরা, ওইটাও নিব, সমস্যা কি, নিলাম প্লাস F6। দেখো আমরা নিচ্ছি আনুভূমিক, নিচ্ছি আনুভূমিক, কোনটা আছে আনুভূমিকের সাথে, তাহলে কস হবে না সাইন হবে, অবশ্যই কি হবে কস 90 হবে, F6 cos 90। এখন আমাকে বলো যে এই cos 90-র মানটা কত, আমাকে কেউ একজন কমেন্টে বলো যে cos 90-র মানটা কত। কেউ কেউ কমেন্টে কেউ জানো না cos 90-র মান কত হবে? হ্যাঁ, এগুলো তো ভার্টিক্যাল, এই জন্য নেইনি কেন, আসলে কথা হচ্ছে আমরা নিলেও কি ওটা আসলে থাকতে পারতো কিনা বা থাকতো কিনা, আমরা কেন নিচ্ছি না সেটা হচ্ছে একটা বিষয়। ভার্টিক্যাল জন্যই শুধু নিব না, কিন্তু কেন নিব না এইটা হচ্ছে কারণ। cos 90-র মান হচ্ছে 0, তাহলে cos 90 মান যদি 0 হয় তাহলে F6 এর সাথে কি 0 গুণ হয়ে যাচ্ছে না, আলটিমেটলি কি হয়ে যাচ্ছে 0, তাহলে ওই 0 ওইটা আমাদের F6 লেখার দরকার আছে এই ক্ষেত্রে। যার কারণে আমরা যখন হরিজেন্টাল নেই তখন আমরা ভার্টিক্যালের এই লোডগুলো নেই না। এবার ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমরা মুখস্থ জানি যে যখন আমরা হরিজেন্টাল নিব এই ভার্টিক্যাল লোডগুলো আমাদের নেওয়া যাবে না। তো কেন আমরা নেই না তার কারণটা হচ্ছে এই যে এইটা, যে আমরা যদি নিয়েও থাকি সেটা আসলে কোনো লাভ হবে না, জাস্ট সময় নষ্ট। যদি আমরা নিয়েও থাকি এই বলগুলা তাহলেও সেটা কি হবে, সময় নষ্ট। যার কারণে আমরা যখন হরিজেন্টাল উপাংশ করব তখন ডিরেক্ট যে ভার্টিক্যাল বরাবর যে লোডগুলো থাকবে সেগুলো আমরা ডিরেক্ট বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছো। আশা করতেছি তোমরা এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার এটা আমাদের কিসের কিউব অংশ গেল, এটা আমাদের হরিজেন্টাল অংশ গেল। তাহলে এবার আমরা ভার্টিক্যাল অংশটা চলে আসি। তো ভার্টিক্যাল বরাবর যখন আমরা নিব তাহলে ভার্টিক্যাল লোডগুলো নিতে হবে, অর্থাৎ উলম্ব লোডগুলো নিতে হবে। তো উলম্ব কে কে আছে এখানে লক্ষ্য করো, এই যে একটা আছে, এই যে দুইটা আছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে একগুলো কিছু লোড আছে উপরের দিকে, কিছু লোড আছে নিচের দিকে। তাহলে এক্ষেত্রেও আসলে প্লাস মাইনাসের চেঞ্জ হবে কিনা, এক্ষেত্রে প্লাস মাইনাসের চেঞ্জ হবে কিনা, তাহলে এক্ষেত্রেও আমাদের চেঞ্জ হবে। অর্থাৎ উপরের গুলো যদি আমি প্লাস দেই তাহলে নিচের গুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ দুইটাই যেহেতু বিপরীত দিকে তার মানে একটা প্লাস একটা মাইনাস অবশ্যই হবে। সেক্ষেত্রে তুমি যদি ধরো যে নিচে প্লাস, তুমি নিচেই প্লাস ধরবা, ধরি নিচে প্লাস, তুমি এটাও ধরতে পারো, সমস্যা নাই, নিচেগুলো তুমি প্লাস ধরলা, কিন্তু তখন উপরেগুলো কি হয়ে যাবে, তখন উপরেগুলা মাইনাস চলে আসবে। নিচেরগুলোকে তুমি যদি প্লাস ধরো তাহলে উপরেগুলো কি হবে, মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি নিচেরগুলো প্লাস ধরি তাহলে উপরেগুলো মাইনাস, উপরেগুলো মাইনাস ধরলে নিচেরগুলো প্লাস। আশা করি এই জিনিসটাও তোমরা ক্লিয়ার। তো আমরা এখন ভার্টিক্যাল লুবাংশগুলো নিয়ে নিই। এখানে কে কে আছে, F1 sin 30, এটা হচ্ছে উপরের দিকে, তার মানে কি প্লাস, তাহলে নিচের দিকে তার মানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস F7 cos 30। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, কিন্তু এই যে F6 এবং F3 এবার কি বাদ দিব, এবার কিন্তু আর F6 F3 বাদ যাবে না, কারণ এবার হচ্ছে তারা ভার্টিক্যাল বরাবরই আছে, তার মানে অবশ্যই সেগুলো কি করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। ভার্টিক্যাল লোড নিচ্ছি তার মানে ভার্টিক্যাল বরাবর অ্যাড করতে হবে, F6 প্লাস F3 প্লাস এই বরাবর দেখো কয়টা লোড আছে, এইখানে একটা, এইখানে একটা, তাহলে কে কে আছে ওখানে, F5 cos 30 মাইনাস যেহেতু এটা নিচের দিকে আছে তার মানে এটা হচ্ছে F4 sin 30। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার হয়েছে কি? আমি একটা জিনিস একটা জায়গায় ভুল করছি, কেউ একজন বলো তো দেখি কোথায় ভুল করছি।
তোমরা অনেকেই কমেন্ট করতেছো, তোমরা সবগুলোই ধরতে পারতেছো, এটা আসলে অবশ্যই ভালো। তোমরা জিনিসগুলো খুব তাড়াতাড়ি এসে করতে পারতেছো, এটা জিনিস অবশ্যই ভালো লাগছে। আমি অফলাইনে যে ক্লাসগুলো নেই, তারাও এত সহজে এত তাড়াতাড়ি একবারেই বুঝে না, সেক্ষেত্রে তোমরা অনলাইনেই অনেকটাই অ্যাডভান্টেজ দেখতেছি তোমাদের। যাক, মানে তোমাদের অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে তোমাদের জানার আগ্রহটা খুবই ভালো, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। যাক, এক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুল করছি, আমরা এই জিনিসটা একটু বলো দেখি, অনেকেই বলতেছো আমি একটা জিনিস ভুল করছি, কোথায় ভুল করছি একটু বলো। এই লাইনেই ভুল করছি, এই লাইনেই আমি একটা জিনিস ভুল করছি, কোথায় ভুল করছি একটু বলো দেখি, ভুলটা ধরতে পারো কিনা। F7 এর জায়গায় F2 হবে, আসলে এটা কি ভুল করছি? F7, আচ্ছা আচ্ছা, উপরের লাইনে একটা ভুল ছিল, সেটা হচ্ছে F7টা বাদ দিছিলাম। যাক, F7টা নিয়ে নিই। F7 এর জায়গায় F2 না, F7 ঠিকই আছে, জাস্ট ওটা আমরা এখানে নেই। কিন্তু আমি এই লাইনে একটা ভুল করছি, সেটা একটু বলো। কেউ বলতেছো F3 এর সামনে মাইনাস হবে, এবং কেউ বলতেছো F6 এর সামনে মাইনাস হবে। তো যারা F3 এর সামনে মাইনাস বলতেছো তারা সঠিক, বা যারা F6 এর সামনে মাইনাস বলতেছো তারা ভুল, কারণ আমরা এক্ষেত্রে উপরে প্লাস ধরছি, তার মানে উপরেগুলো প্লাস আর নিচেরগুলো কি হবে? মাইনাস। উপরেগুলো প্লাস, নিচেরগুলো মাইনাস, নিচেরগুলো হবে মাইনাস। তাহলে এক্ষেত্রে F3টা দেখো তো, এইখানে F3টা কি নিচে আছে না? নিচে কি না? F3 হচ্ছে নিচে, তার মানে F3 এখানে প্লাস না হয়ে কি হবে? মাইনাস হবে। F3 সামনে এখানে, তাহলে আমাদের এইটা যেখানে আছে F6 মাইনাস F3। এখন বুঝতে পারছো যে কোথায় ভুল করছিলাম? যারা ধরতে পারো না এখন ধরতে পারছো যে কোথায় ভুল করছিলাম? F3 আছে নিচে, আমি প্লাস দিছিলাম, জাস্ট এটা আমি ইচ্ছে করে করছিলাম, দেখি তোমাদের আসলে ধরতে পারো কিনা। অনেকেই ধরতে পারছো, এটা ভালো লাগছে। প্রথমেই একজন ধরছিলাম, তোমরা জিনিসটা বুঝতে পারছো, এটা আসলে বোঝা গেল। যাই হোক, এখন আমরা, এটাই ছিল আমাদের বেসিক টার্ম, বাট এখন তোমাদের আমি আমাদের যে টাইপ আছে সেই টাইপে তারা একদম, আমরা এখন টাইপে চলে যাব। আমরা 4টা টাইপের ম্যাথ করব, 4টা টাইপ থেকে আমি তোমাদের ম্যাথ করাবো, ঠিক আছে? আমাদের টাইপ এখন আমরা করাবো হচ্ছে টাইপ নাম্বার 1, ঠিক আছে? আমরা কিন্তু এক নম্বর টাইপের ম্যাথ করে ফেলছি, এই 1 নম্বর টাইপের কিন্তু ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি। এই টাইপের ম্যাথই আমরা করে ফেললাম, এতক্ষণ যা করলাম এই 1 নম্বর টাইপেরই ম্যাথ করলাম, ঠিক আছে? আমরা ধীরে ধীরে মেকানিক্সের A to Z শিখবো, একদম অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স শিখবো। আমরা যত কঠিন ম্যাথ আছে সব সলভ করব। তাহলে আমরা টাইপ 1-এ চলে যাই। আচ্ছা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি এখানে টাইপ 1 তুলে রাখছি। একটু জাস্ট বলো যে দেখা যাচ্ছে কিনা, যে টাইপ 1-এর এখানে বলা আছে যে টাইপ 1, যেটা আমি কিছুক্ষণ আগে করাইলাম, ঠিক এইটাই হচ্ছে আমাদের টাইপ 1। প্রথমে কি করতে হবে? হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স বের করতে হবে। প্রথমে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স বের করব। এরপর কি করব আমরা? এরপরে হচ্ছে লব্ধি নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে সূত্র আমি একটু আগে তোমাদের বলেই দিছি। লব্ধি নির্ণয়ের জন্য আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এরপর আমরা কি করব? দিক নির্ণয়ের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেগুলো আমি তোমাদের একটু আগে বলেই দিছি। এইটাই হচ্ছে আমাদের টাইপ 1। ক্লিয়ার? তাহলে আমরা টাইপ 1-এর একটা ম্যাথ দেখব, খুবই সহজ। টাইপ 1টা এটা হচ্ছে খুবই সহজ একটা টাইপ, যেটা এই মেকানিক্সের সব থেকে সহজ, বল বিভাজনের সব থেকে সহজ টপিক হচ্ছে টাইপ 1, ঠিক আছে? তোমরা একটু এটা স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1।
টাইপ 1-এ আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব যে টাইপ 1-এ কি কি হয়। টাইপ 1-এর কাজটা হচ্ছে এই যে বললাম হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স বের করবা, লব্ধি সূত্রটা বসাই নিবা, দিক নির্ণয়ের জন্য মানটা বসাই দিবা, তাহলে আমাদের মোটামুটি টাইপ 1 শেষ। আচ্ছা, টাইপ 1-এ আমরা একটা ম্যাথ সলভ করব। আচ্ছা, এটা একটা তোমাদের অপটিমাম বইয়ের একটা ম্যাথ। এটা অপটিমাম বইয়ের সম্ভবত 1 নম্বর ম্যাথ, 1 নম্বর অথবা 2 নম্বর ম্যাথ হইতে পারে। যাই হোক, এই একটা ম্যাথ করলে আমাদের টাইপ 1 শেষ। এই একটা ম্যাথ যদি আমরা করতে পারি তাহলে আমাদের টাইপ 1 এর ম্যাথ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টাইপ 1। একটা ম্যাথ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের টাইপ 1 এর ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে দেখো বলা আছে যে চিত্রে বলা আছে, যদি এটা চিত্রে হবে, চিত্রে প্রদত্ত বলগুলির লব্ধির মান ও প্রকৃত দিক নির্ণয় করো। তার মানে কি বলছে দেখো, লব্ধির মান এবং দিক নির্ণয় করছে, কিন্তু দিকটা আবার কি দিক বলছে, প্রকৃত দিক। ভালোভাবে মাথায় রাখিও, এটা আমি পরবর্তীতে ধরবো তোমাদের। আমি এখন কি বলছিলাম, শুধু দিক, কিন্তু এখানে কি দিক বলছে, প্রকৃত দিক। তার মানে এখানে কিছু অবশ্যই পার্থক্য আছে, তাই না? দেখো আমরা ম্যাথগুলো এখন করার চেষ্টা করবো। এই একটা ম্যাথ কেন তোমাদের দেখাইলাম, এই একটা ম্যাথের পিছনে 3 থেকে 4টা ম্যাথ আমাদের হয়ে যাবে। 3 থেকে 4টি ম্যাথ আমাদের হয়ে যাবে এই একটা ম্যাথের ভিতরে, এই ম্যাথটার ভিতরেই। ঠিক আছে, জাস্ট খালি ম্যাথটা আমি যখন সলিউশন করবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে ম্যাথটাই আমি যখন দেখাইলাম সবগুলো বল কিন্তু এইভাবে দেওয়া ছিল, জাস্ট সবগুলো কি ছিল, টান আকারে দেওয়া ছিল, কোনোটাও কিন্তু প্রেশার বা ঠেলা আকারে দেওয়া নেই। বাট যদি ঠেলা আকারে দেওয়া থাকতো তখন কি হইতো, সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই জিনিসটা এখানে বলা আছে, যদি ঠেলা আকারে দেওয়া থাকে তখন আসলে কেমন হবে। আচ্ছা, আর একটু শর্ট করে নেই। দেখো এইখানে দেখো যে এই বলটা দেখো এখানে কি বরাবর আছে, এই যে এই বরাবর আছে না, ঠেল দিছে, একে ঠেল দিছে। তাহলে এই যখন ঠেলবে তখন কি হবে, এই কিন্তু তীরটা যে বরাবর আছে, বারবার বলতেছি, তীর যে বরাবর আছে সে সেই বরাবর বের হয়ে যাবে, যে বরাবর আছে সে সেই বরাবর বের হয়ে যাবে। তাহলে এই যে তীরটা আছে এ কি হবে, এই বরাবর বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে এইখানে এইরকম পজিশন হবে। বাট এই পাশে যে তীরটা আছে, আচ্ছা আবার দেখো যে এই পাশে যে তীরটা আছে, এই যে তীরটা এ কোন পাশে আছে, এই বরাবর আছে, তাহলে এ কি বের হয়ে যাবে। তাহলে এই পাশেরটা গেল, এই পাশে বের হয়ে গেল, আর ও পাশেরটা এই পাশে বের হয়ে আসলো। তার মানে তীর যে পাশে থাকবে সে পাশে বের হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছো যে চাপ আর টান কি। আমরা এই যে এগুলো যেগুলো খেয়াল করতেছি এগুলো কি আছে, এগুলো টান টান বরাবর আছে, এগুলো তো বিষয় না, এগুলো ঠিক আছে, সব সমস্যা নেই, এগুলো টান বরাবর আছে, এটা সমস্যা নেই, এটাও সমস্যা নেই, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বাট ঠিক নাই কে কে, এই যে একটা ঠেলা দিয়ে রাখছে, কারণ এর তীর চিহ্ন যে পাশে সেই বরাবর আমরা বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চিত্রটা আট করবো। দেখো চিত্রটা যদি আমি আট করতে চাই কিভাবে করবো, এখন আমি নতুন একটা চিত্র আট করি, এখানে একটা যদি নতুন চিত্র আট করতে চাই, এই বরাবর একটা আছে, এই বরাবর 60 ডিগ্রি, এখানে একটা আছে, আচ্ছা এবার আবার ম্যাথগুলো আছে, তার নিচে আছে 5 কেজি, এটা 5 কেজি দিয়ে দাও। এইখানে উপরে আছে 35 কেজি, এটা 35 কেজি দিয়ে দাও। এইবার আবার আছে 60 কেজি, এটা 60 কেজি দিয়ে দাও। আর এইখানে দেখো আবার কত আছে, 10 কেজি। দেখো এটা কি কি বলা আছে এই ম্যাথটায়, এটা আবার এই বিষয়ে আছে,
এই পাশে আছে 20 কেজি, কিন্তু সেটা কোন বরাবর আছে, এই যে চিত্রটা কোন বরাবর আছে, এই বরাবর আছে 20 কেজি। কিন্তু এখানে আবার কি দেওয়া আছে, কোন না দিয়ে কি দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের কাহিনীটাও এখন আমরা বোঝাবো। এক ম্যাথ দিয়েই আমরা সম্পূর্ণ টাইপটা শেষ করব, একটা ম্যাথ দিয়েই। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমাদেরও আসলে সময়ও কম লাগবে। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে কত 45 কেজি, এইখানে কত আছে, কত 25 কেজি। আচ্ছা, ওখানে যা আছে আমরা তাই তুললাম। তো বিষয়টা হচ্ছে, তাই কি তোলা উচিত না? আমাদের এটা কখনোই ওইভাবে হবে না। আমাদের যে তীর চিহ্নগুলো যে পাশে আছে সে পাশে আমরা বের করে দেবো। তাহলে এই 20কে আমরা কোন পাশে বের করে দেবো, সোজা। আচ্ছা, এই 20কে আমরা সোজা এই বরাবর বের করে দেবো, এই বরাবর বের করে দেবো। তাহলে এটা আসলে আমাদের কত, 20। আচ্ছা, যতই আমরা বের করে দেই কিন্তু ত্রিভুজ কিন্তু চেঞ্জ হবে না, ভালোভাবে মাথায় রাখিও। ত্রিভুজ কিন্তু যে বরাবর আছে সেই বরাবরই থাকবে, যে রকম থাকবে সেই রকমই আমাদের রেখে দিতে হবে। সেটা যতই বের হয়ে যাক না কেন, ত্রিভুজ কখনো চেঞ্জ হবে না। তাহলে এটা যদি আমরা বের করে দিই, এটা আরও এই পাশে থাকবে, এটা আমাদের মিশিয়ে দিতে হবে। তাহলে এটা আমাদের আর থাকবে না, এই জিনিসটা আমাদের মিশিয়ে দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এইটা তো আমরা বের করে দিলাম, কিন্তু এই যে এই চিহ্নটা কোন দিকে আছে, এইদিকে আছে, তার মানে এ কি হয়ে যাবে, এ পাশে বের হয়ে আসবে না। তাহলে এইটা কত কেজি, 25 কেজি। তাহলে এই 25 কেজি কিন্তু এই পাশে হবে। আচ্ছা, ওই ক্ষেত্রে কত ডিগ্রি কোণে দেওয়া ছিল, ওটা এটা ছিল 40 ডিগ্রি কোণে ছিল। তাহলে এটা তুল 40 ডিগ্রি কোণে, এই পাশে আসি 40 ডিগ্রি হবে কিনা, কারণ এই কোণ বিরতি কোণ। তাহলে ওই পাশে তুল 40 ডিগ্রি, এই পাশে আসি 40 ডিগ্রি হবে, এটা কোনো চেঞ্জ হবে না। চিত্রটা যদি অ্যাড করতে পারো তাহলে আর তোমাদের আর ম্যাথ প্রবলেম হবে না। ঠিক আছে, তোমাদের চিত্রটা আসলে মেইন ফ্যাক্ট। এখানে চিত্র যদি আমাদের প্রবলেম না হয়, আমাদের কোনো ম্যাথ প্রবলেম হবে না। মিশাইতে ভালোই প্রবলেম হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের চিত্র। এখানে ওটা 40 ডিগ্রি কোণে ছিল, যেটা যে পাশে যত কোণে থাকবে বের হয়ে গেলে সে তার সাথে তত ডিগ্রি কোণেই থাকবে। এখানে সে কি কত ডিগ্রি, ভূমির সাথে কত ডিগ্রি কোণ ছিল, 40 ডিগ্রি কোণে ছিল। ঠিক এখানেও ভূমির সাথে, এই পাশে যে বের হয়ে গেল, এখানেও ভূমির সাথে 40 ডিগ্রি কোণেই থাকবে, সেটা কখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ এই কোণটা পুরোটা বিপরীত কোণ, আর বিপরীত কোণ কখনো চেঞ্জ হবে না, বিপরীত কোণ সমান। তাহলে আমরা চিত্রটা আঁক করতে পারছি। এইখানে দেখো একটা বিষয় আছে, আমরা কনফিউশনে আরেকভাবে পড়তে পারি। এই যে এইখানে যে পিছনে আছে তীর চিহ্নটা, একটু যে পিছনে আছে তীর চিহ্নটা, সেটা কিন্তু পিছনে থাকলেও সে কিন্তু এই বরাবর আছে, যার মানে ওইটা কিন্তু প্রবলেম নাই, সে এই বরাবরই যাচ্ছে। অর্থাৎ এখানে দেওয়া এখানে দেওয়া একই কথা। এই দুই, এখানে তীর চিহ্ন দেওয়া, এখানে তীর চিহ্ন দেওয়া, কোনো পার্থক্য নেই। এই ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে 10 কেজিতে দেওয়া আছে, এই যে 10 কেজি এই পাশে লেখা আছে, সেটা কি আসলে এই পাশে থাকবে? কখনো এই 10 কেজি এই পাশে না, তীর চিহ্ন দেওয়া কোন দিকে, এই দিকে। তার মানে তাকে কী করতে হবে, বের করে দিতে হবে। তাহলে সেটা হচ্ছে এই পাশে 10 কেজি। তাহলে আমাদের চিত্র মোটামুটি আট করা শেষ। এখন তাহলে এইগুলো কি করতে হবে, মিশিয়ে দিতে হবে। এটা আমাদের মিশিয়ে দিতে হবে। তাহলে এটা যদি একটু আট করে নেই, 40 ডিগ্রি। তাহলে এই যে আমাদের মোটামুটি চিত্র কমপ্লিট। এখন জাস্ট আমরা কি করব, হরিজেন্টাল উপাংশ বের করব, আর হচ্ছে ভার্টিক্যাল উপাংশ বের করব। তাহলে হরিজেন্টাল উপাংশ বের করতে গেলে কি করতে হবে, এটা 60 ডিগ্রি 30 ডিগ্রি দিয়ে দিই। আচ্ছা, তার আগে বলি যে এইখানে 3 আর 4, লম্ব 4, লম্ব 3, ভূমি 4, তাহলে অতিভুজ হবে কত, 5। এখানে অতিভুজ 5। এখানে হচ্ছে অতিভুজ 5। এতে আমরা কি করব, হরিজেন্টাল উপাংশ ভার্টিক্যাল উপাংশ বের করে নেব। তাহলে আমি আগে বলছিলাম তোমাদের আর আমি হরিজেন্টাল উপাংশ ভার্টিক্যাল উপাংশ আর দেখাবো না ওইভাবে। তার মানে তোমাদের এখন হরিজেন্টাল উপাংশ আর ভার্টিক্যাল উপাংশ আর ভেঙে ভেঙে দেখাবো না, ডিরেক্ট আমরা লিখবো। তাহলে দেখো আমরা এখন কি নিচ্ছি, আমরা এটা হরিজেন্টাল উপাংশ নিচ্ছি। তো হরিজেন্টাল উপাংশ যদি আমি নেই,
হরিজেন্টাল উপাংশ যদি আমি নেই তাহলে প্রত্যেকটা বলের হরিজেন্টাল যে উপাংশটা হবে সেগুলো নিতে হবে। প্রথমে আমি কোন নেবো, দেখো 10 নিব, কারণ 10 হরিজেন্টাল বরাবর আছে। কোন দিকে আছে? রাইট সাইডে আছে। রাইট সাইডে আছে না, তার মানে প্লাস, এই 10 কি হবে? প্লাস 10 প্লাস, দেখো এই যে 20 এও কি বরাবর আছে? হরিজেন্টাল প্লাসের দিকে আছে। তো 20-এর হরিজেন্টাল উপাংশ নিব আমরা, তাহলে 20 কস নিব না সাইন নিব? আমরা এই কোণটা কি জানি? জানি না। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে চাই তাহলে এই কোণটা বের করতে হবে। কিন্তু আমি তোমাদের যে নিয়ম শেখাবো সেটা হচ্ছে আমাদের কোণ বের ছাড়াই আমরা ম্যাথ করবো, অর্থাৎ কোণ বের করতে যে সময়টা নষ্ট হইতো আমরা এই সময়টা আমরা নষ্ট করব না। আমরা কি করব? কোণ ছাড়াই ম্যাথ করব। তাহলে কি করব? আমাদের এই কোণটা আমাদের বের করা লাগবে না। কি করব আমরা? যখন আমরা হরিজেন্টাল উপাংশ নিব তাহলে কি করব? আগে বলটা লিখবো, সাথে কি করবো? একটা ভাগ চিহ্ন লিখবো। লিখে কি করবো? যখন আমরা হরিজেন্টাল উপাংশ নিচ্ছি তখন কি হবে? হরিজেন্টাল বাই অতিভুজ। তখন কি হবে? হরিজেন্টাল বাই অতিভুজ। বাস, কাজ শেষ, আর কিছু নেই। আমরা যখন হরিজেন্টাল উপাংশ নিচ্ছি তখন কি হবে? হরিজেন্টাল বাই অতিভুজ, কাজ শেষ। আমাদের এই জায়গায় এই কাজটা শেষ। এবার দেখো এটা নেবো, এটাও তো প্লাসের দিকে আছে, তার মানে এটা কি হবে? এই 45 ডিগ্রি কি হবে? প্লাসের দিকে আছে, তার মানে এবার নেবো আমরা প্লাস 45। এখানেও দেখো, এখানেও কিন্তু কি নাই আমাদের? কোণ নাই। কোণ যদি না থাকে আমি কি কোণ বের করে নেবো? হ্যাঁ, কোণ বের করে নিয়েও করা যাবে, বাট আমি তোমাদের এইটা প্রিফার করি না। তোমরা কোণ ছাড়া ম্যাথ করবা। সেটা কি হবে? 45 গুণন কি হবে? আমরা কি বরাবর নিচ্ছি? হরিজেন্টাল বরাবর নিচ্ছি। তাহলে হরিজেন্টাল বরাবর যখন নিব তখন কি হবে? হরিজেন্টাল বাই অতিভুজ। দেখো তো হরিজেন্টাল বরাবর কত আছে? 4, অতিভুজ কত? 5। তাহলে আমরা নিচ্ছি হরিজেন্টাল উপাংশ, তার কারণে আমরা হরিজেন্টাল বাই অতিভুজ করলাম, কাজ শেষ। তাহলে 4/5। তাহলে এই জিনিসটা বুঝছো যে কোণ ছাড়া আমরা কেন করতেছি? এটা কিন্তু আমরা কোণ দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। কারণ এই যে 3/5 কেন লিখছি আমরা? কারণ কস থিটার মান ভূমি বাই অতিভুজ। কস এইখানে যদি আমি থিটা ধরি তাহলে ডিরেক্ট কস থিটা হয়, ভূমির সাথে কোণ আছে। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি বাই অতিভুজ লিখছি, জাস্ট আমরা এখন থিটার মানটা না লিখে ডিরেক্ট আমরা কস থিটার মানটা এখানে বসাই দিছি, বুঝতে পারছো? ডিরেক্ট আমরা কস থিটার মানটা বসাই দিছি। তাহলে 45 গুণন 4/5। তাহলে এইখানে আমাদের আসলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এইখানে একটা কোণ আছে 10 কেজি। তাহলে এই 10টাও তো প্লাসের দিকে আছে, পজিটিভ দিকে আছে। এই যে নিউট্রাল লিখছে পজিটিভ দিকে, এই 10 কেজিটাও কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস 10 কার সাথে কোনটা আছে? দেখো আমরা নিচ্ছি হরিজেন্টাল উপাংশ, কিন্তু 10-এর সাথে কোনটা কার সাথে? লম্বের সাথে। তাহলে কি হবে এখানে? এই 10-এর সাথে কি হবে? সাইন 30। কারণ আমরা নিচ্ছি হরিজেন্টাল, কিন্তু 10-এর সাথে কোনটা কি আছে? কোনটা আছে? ভার্টিক্যালের সাথে। কিন্তু আমরা নিচ্ছি হরিজেন্টাল, যার কারণে হবে সাইন। তাহলে আমাদের ডান সাইড এগুলো শেষ, তার মানে প্লাসের মানগুলো আমাদের সব শেষ। এবার আসে আমাদের বা সাইডের গুলা। তাহলে এই সাইডে কি কি আছে? 60 আর 25, দুইটা আছে। তাহলে নাও, তাহলে কি হবে? মাইনাস। যেহেতু লেফট সাইডে আমরা ডান সাইডে কি ধরছি? প্লাস ধরছি, তাহলে লেফট সাইডে এগুলো কি হবে? মাইনাস। তাহলে মাইনাস কত হবে? 60 cos 30। cos 30 কেন দিলাম? কারণ আমরা নিচ্ছি হরিজেন্টাল উপাংশ, আর কোনটাও কার সাথে আছে? হরিজেন্টালের সাথে আছে। তাহলে আমরা কি নিলাম? cos। যদি এখানে আমরা ভার্টিক্যাল নিতাম তাহলে কিন্তু সাইন হয়ে যেত, কিন্তু আমরা নিচ্ছি কি? হরিজেন্টাল উপাংশ, যার কারণে কোনটাও হরিজেন্টালের সাথে আছে, যার কারণে cos। মাইনাস কেন হলো? মাইনাসের দিকে আছে। তাহলে 25, এটাও কি হবে? মাইনাস 25। দেখো কোনটা কার সাথে আছে? ভূমির সাথে। আর আমরা নিচ্ছি কি বরাবর? ভূমি বরাবর, মানে হরিজেন্টাল। তাহলে 25-এর সাথে কি হবে? cos 40। তাহলে এইটা যদি আমরা এখন সলভ ফাংশন ক্যালকুলেটরে ফেলাই দেই, এখানে আমাদের একটা মান চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই যে হরিজেন্টাল বের করাতে কারো কোনো প্রবলেম আছে? এতদূর পর্যন্ত যেটা করলাম, এখানে কি কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু বলো। হরিজেন্টাল উপাংশ বের করার যে বিষয়টা, আর একটা বিষয়টা হচ্ছে যে আমরা যে চিত্রটা কি বুঝছি কিনা, চিত্র কিভাবে আমাদের লিখতে হবে, কিভাবে থাকলে এই যে এই টাইপ এই ম্যাথটা তোমরা যদি করো ভালোভাবে মাথায় রাখো, এটা কিন্তু অপটিমামের একটা ম্যাথ, অপটিমাম গাইডের একটা ম্যাথ। তোমরা যদি এই ম্যাথটা করতে পারো তোমাদের টাইপ 1 শেষ, তোমাদের টাইপ 1 শেষ। আচ্ছা, তোমরা না ভাইয়া বলতে কি বুঝাচ্ছ? যে তোমরা বুঝো নাই না বুঝছো? মানে এটা একটু বুঝাও যে আচ্ছা, -8.11
ঠিক আছে, আমরা লিখে রাখলাম -8.11। এটা আসলে আমাদের হরিজন্টাল উপাংশ। যাক, প্রবলেম যেহেতু নাই তার মানে অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি প্রবলেম থাকে তোমরা রেকর্ড ভিডিও তো থাকবেই, তোমরা সেখান থেকে দেখে নিও, আশা করি তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, এবার তাহলে আমরা ভার্টিক্যাল উপাংশটা বের করতে পারি। আচ্ছা, ভার্টিক্যালটা কি বের করবো না তোমরা পারবা? তোমাদের কারো কোথাও প্রবলেম থাকলে সেটা বলো। যে ত্রিভুজের ব্যাপারটা আরেকবার। আচ্ছা, ত্রিভুজের বিষয়টা আসলে আমি একটু তোমাদের খরচা করে দেখাই। একটু যদি নতুন পেজ নিতাম তাহলে ভালোই তো। আচ্ছা, ত্রিভুজের বিষয়টা দেখো একটু। এরকম যদি থাকে, এইরকম যদি থাকে, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো যে আমরা কিন্তু এই কোণটা বের করলে কিন্তু এই কোণটা বের হয়ে যাবে। এইভাবে তোমরা বের করতে পারবা, এই কোণ বের করতে পারবা, কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে তোমরা এই কোণটা বের করে, ধরো এখানে কোণ বের হলো 30, তাহলে তুমি এখানে 30 দিয়ে দিলা। কীভাবে কোণটা বের করবা? আমরা জানি থিটা সমান কি, tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত? এই যে এটা যদি কোণ হয়, এটার লম্ব হচ্ছে 4/5। এইভাবে দিয়েও করতে পারবা। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা যখন হচ্ছে ম্যাথগুলো করবা, এইভাবে কোণটা বের না করে করবা। মানে আমার কথা হচ্ছে কোণ বের ছাড়াই আমরা ম্যাথ করব। সেটা কিভাবে? কোণ বের করব না, আমরা কোণ ছাড়া ম্যাথ করব। এই কোণটা আমরা বের করব না। কীভাবে বের করবো? যখন আমরা হরিজন্টাল উপাংশ বের করব, তখন কী হবে? বল গুণন, জাস্ট খালি বল গুণ করব। বল গুণন এই যে হরিজন্টাল বরাবর 3 আছে না, তাহলে 3 ভাগ হচ্ছে অতিভুজ, 3/অতিভুজ। তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। জাস্ট এখানে আমাদের কসও লাগবে না, সাইনও লাগবে না, কিচ্ছু লাগবে না, থিটাও লাগবে না। জাস্ট বল গুণন, যেহেতু আমরা হরিজন্টাল নিচ্ছি তার মানে হরিজন্টাল বাই অতিভুজ। ক্লিয়ার? আবার যদি আমরা ভার্টিক্যাল নেই তাহলে কি হবে? বল গুণন এই যে ভার্টিক্যাল কত, 4 ভাগ অতিভুজ। তার মানে হরিজন্টাল নিলে হরিজন্টাল বাই অতিভুজ। আমি যদি লিখে নেই, তুমি যদি হরিজন্টাল নাও তাহলে হরিজন্টাল বাই অতিভুজ, আর যদি ভার্টিক্যাল নাও তাহলে হচ্ছে ভার্টিক্যাল বাই অতিভুজ। ঠিক আছে? আশা করি তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না। যেহেতু আমরা জাস্ট খালি কী করবো, বল নিব, প্লাস হচ্ছে যখন হরিজন্টাল নিব হরিজন্টাল বাই অতিভুজ, যখন ভার্টিক্যাল নিব ভার্টিক্যাল বাই অতিভুজ। ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো তোমাদের খুবই কাজে দিবে। তারপরে যদি কেউ বুঝে না থাকো আমাকে পার্সোনালি জানাই, আমি ইনশাল্লাহ তোমাদের নোট সব তো দিয়ে দিবই অবশ্যই। এগুলো সব ক্লাস নোটও থাকবে তোমাদের কাছে, কোনো অসুবিধা নেই, টেনশনে কিছু নেই, সব কিছুই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আমরা হরিজন্টাল উপাংশ বের করতে পারছি। এবার ভার্টিক্যাল উপাংশ বের করে দেখাই। ভার্টিক্যাল উপাংশটা কীভাবে আমরা বের করব? আচ্ছা, আমরা একটা ভার্টিক্যাল উপাংশ বের করি। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া দরকার।
আচ্ছা, তোমাদের কি কারো বোরিং ফিল হচ্ছে নাকি? অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, আজকে বেশি আগাচ্ছি না। আসলে ফার্স্ট ক্লাস তো, আমি বেশি আগাচ্ছি না, তোমাদের ধীরে ধীরে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। বেশি আগানোর ইচ্ছে নাই আজকে। আচ্ছা, ক্লাসের মাঝে আমি একটা কুইজ দেই, দেখি মানে কতজন অ্যান্সার করতে পারো। একটা কুইজ দেই, দেখি। একটা কুইজ দিচ্ছি, এই কুইজের উপর আমি দেখি অ্যান্সার কতজন দিতে পারো। কেমন কি দেওয়া যায়? আচ্ছা আচ্ছা, বেসিক বেসিক বেশি হয়ে গেছে। আসলে সোজা টপিক্স তো, যার কারণে মনে হচ্ছে যে বেসিকটা বেশি হয়ে গেছে। বাট যখন তোমাদের আননোন টপিক্সে আসবা, যেগুলো টপিক্স তোমাদের কম করো, তখন বুঝবে যে ভাই আর একটু বেসিক দেন, আর একটু বেশি দেন, এরকম হবে। আমি তোমাদের প্রথম ক্লাস জন্য একদম শুরু থেকে একদম একদম জিরো লেভেল, আমি আগে বলছিলাম যে জিরো থেকে অ্যাডভান্স করবো তোমাদের, জিরো থেকে অ্যাডভান্স। তোমরা জানো না যে এই এই এর মানে ফোর্থ সিস্টেমেরই কত ধরনের ম্যাথ আছে। তোমাদের অবশ্যই আমি অলরেডি ম্যাথগুলো দিয়েও দিছি। ফোর্থ সিস্টেমেরই অনেক ধরনের ম্যাথ আছে, তোমরা বুঝতে পারবো যে আসলে কি ধরনের ম্যাথ থাকতে পারে। যাই হোক, আমি তাহলে এগুলোতে না যাইয়ে আমি জাস্ট ডিরেক্ট ম্যাথে চলে যাই, যেখানে আমরা জাস্ট ছিলাম। আচ্ছা, আমরা এবার হরিজেন্টাল ভার্টিক্যাল বংশটা বের করি। ভার্টিক্যাল বংশটা বের করি, উপরে এগুলো প্লাস, নিচে এগুলো মাইনাস। আচ্ছা, ভার্টিক্যাল বংশটা কি আমাকে বের করা লাগবে? তোমরা পারবা না ভার্টিক্যাল বংশটা? জাস্ট হরিজেন্টাল যেভাবে বের করছি ভার্টিক্যালটা ওইভাবে বের করবো। এই যে একটা ভার্টিক্যাল, এখানে একটা ভার্টিক্যাল বংশ থাকবে, এর একটা ভার্টিক্যাল বংশ থাকবে, এর একটা ভার্টিক্যাল বংশ থাকবে, প্রত্যেকটাতে একটা করে ভার্টিক্যাল বংশ থাকবে। আমার মনে হয় তোমাদের ভার্টিক্যালটা পারা উচিত। জাস্ট উপরে এগুলো প্লাস, নিচে এগুলো মাইনাস। আচ্ছা, তোমাদের ভার্টিক্যাল বংশটা আবার নিজের বাড়ির কাজ থাকলো, এটা হোমওয়ার্ক। ভার্টিক্যাল বংশটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার ভার্টিক্যাল বংশটা তোমরা হোমওয়ার্ক করবা। আচ্ছা, ভার্টিক্যাল বংশ হোমওয়ার্ক করার পর কি কি থাকবে আমাদের, কি কি বের করতে বলছিল, কি কি? জাস্ট বল, লব্ধির মান আর হচ্ছে দিক। এক্ষেত্রে তোমাদের জাস্ট খালি একটা জিনিস দেখাই, যে লব্ধির মানটা ধরলাম, আমি ধরলাম যে এখানে লব্ধির মান আসছে 200 কেজি, ধরে দিলাম লব্ধির মান হচ্ছে 200 কেজি, এটা হচ্ছে 30 ডিগ্রি ধরলাম। এটা জাস্ট ধরলাম, এটা কিন্তু সঠিক মান না, কিন্তু আমি ধরলাম যে এটা পাইছি, আমরা পুরো ম্যাটটা করে আমরা এটা পাইছি, এটা ধরে নিলাম। আচ্ছা, এটা কিসে পাইলাম? লব্ধির দিক পাইছি আমরা। তাহলে লব্ধির মান কত? লব্ধির মান হচ্ছে 200 কেজি, আর লব্ধির দিক কত? লব্ধির দিক হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু প্রশ্নে কি চাইছে একটু বলো তো? প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে যে প্রকৃত দিক কত, প্রকৃত দিক। তাহলে সেক্ষেত্রে তুমি কি শুধু এই দিক দিলে অ্যান্সার হবে? কখনোই না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই প্রকৃত দিকটা বের করতে হবে, এই প্রকৃত দিকটা তোমাকে বের করতে হবে। প্রকৃত দিকটা তাহলে কত বের করতে হবে? দেখো, ভালো করে দেখো। লব্ধিটা আমি ধরলাম হরিজেন্টাল উপাংশটা তুমি এই বরাবর পাইছো, আর ভার্টিক্যাল উপাংশটা উপরে বরাবর পাইছো। তাহলে হরিজেন্টাল উপাংশ এই বরাবর পাইছো, ভার্টিক্যাল উপাংশ উপরে পাইছো। তাহলে এই বরাবর গেলে একটা যাবে এইদিকে, আর হরিজেন্টাল গেলে একটা যাবে এইদিকে। তাহলে লব্ধি কোথায় যাবে? মাঝখান দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই বরাবর একটা গেল, এই বরাবর একটা গেল, আর লব্ধি কি যাবে? মাঝখান দিয়ে। তাহলে কোনটা কি? ওই যে লব্ধি যে 30 ডিগ্রি, কোনটা পাইছি? কোনটা আমরা কার সাথে দিব? কোনটা দিব আমরা? হচ্ছে এই যে ভূমির সাথে। ভালোভাবে মাথায় রাখো, লব্ধির কোণ সবসময় ভূমির সাথে হয়। লব্ধির কোণ সব সময় ভূমির সাথে হয়। ভূমির সাথে হয়। আচ্ছা, লব্ধির কোণ সবসময় কার সাথে হবে? ভূমির সাথে হবে। এই যে ভূমির সাথে লব্ধির কোণটা হবে। তাহলে এই ক্ষেত্রে আসলে এটা আসলে আমাদের লব্ধির দিক, যে লব্ধিটা কোন দিকে গেছে, এই দিকে গেছে, এটা আসলে আমাদের লব্ধির দিক। কিন্তু প্রকৃত দিক কোনটা?
প্রকৃত দিক কোনটা? এই যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রকৃত দিক ওইটাই, কারণ আমরা ভূমির সাথেই দেখতেছি। তাহলে প্রকৃত দিক কোনটা? ওইটাই। এটা প্রথম চতুর্ভাগের জন্য। এটা কোন চতুর্ভাগের জন্য? প্রথম চতুর্ভাগের জন্য। যদি লব্ধি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে আমাদের এইটাই হবে, অর্থাৎ এই থিটাটাই হচ্ছে প্রকৃত দিক। এই থিটাটা হচ্ছে আমাদের প্রকৃত দিক। তার মানে কি বললাম, যে যদি এরকম প্রথম চতুর্ভাগে থাকে তাহলে থিটাটাই হবে আমাদের আলফা, এটাই হচ্ছে আমাদের প্রকৃত দিক, অর্থাৎ এই 30টাই হচ্ছে আলফা, এটাই প্রকৃত দিক। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি যে যদি লব্ধিটা ওই চতুর্ভাগে না থেকে এই চতুর্ভাগে থাকতো, এই চতুর্ভাগে যদি লব্ধি থাকে তাহলে লব্ধির কোণটা কোথায় হবে? এই যে ভূমির সাথে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের লব্ধির কোণ, কারণ লব্ধি হচ্ছে সবসময় কার সাথে উৎপন্ন করে? ভূমির সাথে। তাহলে লব্ধির কোণটা হবে এইটা। তাহলে এক্ষেত্রে প্রকৃত কোণ কত হবে? এক্ষেত্রে লব্ধির দিক হচ্ছে, লব্ধির দিক 30, এটা তো আমরা জানি লব্ধির দিক কত? 30, বাট লব্ধির প্রকৃত দিক কত হবে? প্রকৃত দিকটা হবে, আচ্ছা প্রকৃত দিক আলফা হিসেবে ধরা হয়, তাহলে প্রকৃত দিকটা হবে এই যে প্রথম চতুর্ভাগ থেকে এই যে রেখা যে কোনটা, এটা হচ্ছে প্রকৃত দিক। এই যে প্রকৃত দিক, এই যে প্রথম রেখাটা, অর্থাৎ প্রথম এই যে ভূমিটা আছে, যে প্রথম যে চতুর্ভাগে এই ভূমিটা, এখান থেকে এই রেখা পর্যন্ত যে দূরত্বটা বা যে কোনটা, এইটাই হচ্ছে আমাদের আলফা বা প্রকৃত দিক। তাহলে দেখো তো পুরোটা কত? 180, বাট আমাদের এইটুকু বাদ দিলেই তো আমাদের এইটা মান পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে 180 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে আমাদের 150 পেয়ে যাচ্ছি। ঠিক এইটাই হচ্ছে আমাদের বের করতে বলছে প্রশ্নে, যে এই প্রকৃত দিকটা বের করতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট আমি বোঝানোর সুবিধাতে বললাম, এই ম্যাথের কিন্তু অ্যান্সার এই রাইট যে এটাই হবে তা না, জাস্ট খালি বুঝালাম যে তোমরা এইভাবে করবা, তোমরা তো দিক বের করতে পারবা, দিক তো তোমরা বের করতে পারবা, বাট এইভাবে তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবা যে অ্যান্সার 50। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, যে যদি লব্ধির কোণটা, লব্ধি যদি এই চতুর্ভাগে থাকতো, এই ক্ষেত্রে কি হতো? তাহলে ভূমির কোণটা কার সাথে হবে? লব্ধির দিকটা কার সাথে হবে? 30 ডিগ্রি সবসময় কার সাথে হবে? ভূমির সাথে। বারবার বলছি সবসময় হচ্ছে ভূমির সাথে। বাট প্রকৃত কোণটা হবে এই যে এখান থেকে এখানে, ঠিক আছে, একদম প্রথম চতুর্ভাগ থেকে ওই রেখা পর্যন্ত, অর্থাৎ তোমরা যারা বিয়ারিং করছো বিয়ারিং এর মতো অনেকটাই আর কি, কিন্তু বিয়ারিং হয় এই পাশে, এটা হচ্ছে এই পাশে। তাহলে এই ক্ষেত্রে আলফার মানটা কত হবে? 180 প্লাস 30, অর্থাৎ 210। তাহলে এইটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে যদি থাকে সেক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমি আসি চতুর্থ চতুর্ভাগে কেমন হবে? চতুর্থ চতুর্ভাগে কেমন হবে? এইভাবে এইখানে, এবার যদি এইখানে থাকে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ভূমির সাথে তো 30 ডিগ্রি হবে, কোনটা তো অবশ্যই ভূমির সাথে 30 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে প্রকৃত কোনটা হবে? এই যে প্রথম চতুর্ভাগ থেকে একদম এই রেখা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আলফার মানটা হবে 360 মাইনাস 30, তার মানে হচ্ছে 330 ডিগ্রি। তাহলে এই যে আমাদের প্রকৃত কোণ বের করতে পারছি, তার মানে আমরা কোণ, প্রকৃত কোণ সবই আমরা বুঝে গেছি। তাহলে এই ম্যাথটা তোমরা যদি করতে পারো, ভালো, বারবার বলতেছি আমাদের টাইপ 1 এর সব ম্যাথ কমপ্লিট, টাইপ 1 এর সকল ম্যাথ কমপ্লিট হবে, সকল ম্যাথ শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই ম্যাথটা করি তাহলে টাইপ 1 এর সব ম্যাথ শেষ। তোমাদের হোমওয়ার্ক থাকলো এই ম্যাথটা সুন্দরভাবে তোলা, এবং আজকে যা যা করাইলাম শুরু থেকে সবটুকু তোমাদের নোট করতে হবে, প্রত্যেকটা জিনিসে তোমাদের নোট খাতা আমি দেখতে চাই। তারপর আমরা হচ্ছে এই আজকের টুকুর শুধু পিডিএফ দিব, এতটুকু তোমরা সুন্দরভাবে একটা হ্যান্ড নোট করবা। এটা কেন বলতেছি? কারণ তোমরা নিজেদের হ্যান্ড নোট থাকবে, গাজীপুরে আসবা, ওই হ্যান্ড নোট দেখবা, খালি ম্যাথ করবা, জাস্ট তোমাদের সব কিছু জানা থাকবে, তোমার নিজস্ব একটা হ্যান্ড নোট থাকবে, যেটা দিয়ে তুমি পরবর্তী থেকে চাকরি বা জব লাইফে কাজে লাগাতে পারবা। তাহলে এই জিনিসটা কেন বলতেছি, তোমাদের অ্যাডভান্স তোমরা এতটাই থাকবা যে গাজীপুরে আসলে বুঝতে পারো যে তোমাদের পরিস্থিতি, অবস্থানটা কোথায় যায়।
তোমরা যারা আজকে সময় নিয়ে এইভাবে ক্লাস করতেছো, আমিও নির্দিষ্ট মানে নিজের ভালো লাগা থেকেই এগুলো করতেছি। তো আসলে তোমরা যদি রেগুলার থাকো ইনশাল্লাহ রেগুলারই ক্লাস করবো। আমি আজকে আসলে বেশি সময় নিতে চাচ্ছি না, বাট তোমাদের আর একটা টাইপের আসলে সব কিছু দেখাই দিতে চাচ্ছি যে 2 নম্বর টাইপটা আমরা কোনটা করাই দেবো। 2 নম্বর টাইপ হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের 2 নম্বর টাইপ। দেখো টাইপ নম্বর 2, টাইপ নম্বর 2-এ কি বলা আছে, এই টাইপের সকল অঙ্ক বলের মান দেওয়া থাকবে। ভালোভাবে বুঝো, এই টাইপের সকল অঙ্কে কিসের মান দেওয়া থাকবে, বলের মান দেওয়া থাকবে, কিন্তু বলগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল থাকবে না, আলাদা আলাদা বিন্দুতে কাজ করবে। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা নেক্সট ক্লাসে এই টাইপ করব, টাইপ 2 এবং টাইপ 3 এবং টাইপ 4 আমরা নেক্সট ক্লাসগুলো খুব তাড়াতাড়ি মানে দ্রুত সলভ করার চেষ্টা করবো। আজকে যেহেতু বেসিকটা বেশি দেওয়া হয়েছে, বাট তোমাদের সাথে প্রথম ক্লাস যেহেতু, যার কারণে আমি একটু ধীরে ধীরে করাইছি এবং তোমাদেরও বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। বাট নেক্সটে আমরা জাস্ট খালি ম্যাথ সমাধান করব। এই 2 নম্বর টাইপ করব, সাথে এটা তো খুবই ইম্পর্টেন্ট, এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা হচ্ছে 3 নম্বর টাইপটাও করব নেক্সট ক্লাসে। আমরা অনেকগুলো ম্যাথ করব, টাইপ 2 করব, টাইপ 3 করব। এই যে টাইপ 3 এই টাইপটাও করব, টাইপ 2 টাইপ 3 সবগুলো এই করব। আমরা মেকানিক্সের এই 4 সিস্টেমের উপর 3টে ক্লাস নেব। আমি ধীরে ধীরে আগাবো, একদম দ্রুত আগানোর কিছু নাই এখানে, আমরা ধীরে ধীরে আগাবো, ধীরে ধীরে আমরা করব। যেহেতু অনলাইন ক্লাস একটু সময় লাগবে, তোমরা ধৈর্য সহকারে ক্লাস করলে ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক নিতে পারবা। আমি সম্পূর্ণ সিলেবাস, ডুয়েট সিলেবাস A to Z কভার হবে, একদম A to Z। একটা ম্যাথও তোমরা এমন থাকবে না যে তোমরা পারবে না, প্রত্যেকটা ম্যাথে আমি করাই দেবো। কিন্তু কী হবে, কেমন করে করাবো, জাস্ট এই যখন সব ম্যাথ তো আর করা সম্ভব না, কিন্তু আমি টাইপ ধরে দিব, এই টাইপের ম্যাথগুলো তোমরা করতে পারবা, এই টাইপের ম্যাথগুলো তোমরা করতে পারবা, জাস্ট বেসিক ধারণা দেবো এবং সিলেবাসটা তোমাদের গোছাই দেবো। যাই হোক, আজকে ক্লাস কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। যেহেতু প্রথম দিন অনেক কিছু ভুল থাকতে পারে, অনেক সিস্টেমে ভুল থাকতে পারে, কথাবার্তায় ভুল থাকতে পারে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও টেকনিক্যাল দিকগুলো দেখব এবং নেক্সট ক্লাসে আরও তাড়াতাড়ি ক্লাস নেওয়ার চেষ্টা করব, একটু দ্রুত আগাবো আর কি। এখন একটু প্রথম দিন তো একটু বেসিক বেশি দিছি, যার কারণে একটু সময় বেশি লাগছে। যাই হোক, নেক্সটে ইনশাল্লাহ আমরা দ্রুত আগাবো। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন লাগলো। আচ্ছা, কুইজের বিষয়টা, কুইজের প্রশ্ন কিছুক্ষণ পরে তোমাদের সরার ভাইয়া দিয়ে দিবে, তোমরা ওখান থেকে আর কি গ্রুপে দেওয়া হবে, তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে তোমরা অ্যান্সার করবা। কুইজ ওইটাই কুইজ, প্রশ্ন ধরা হবে না তোমাদের। আসলে আমরা কিছু প্রশ্ন দিব, তোমরা সলভ করে সেগুলো গ্রুপে দিবা, সেখান থেকে আমরা এই কাজটা করব। আচ্ছা, শনি সোম বুধ রুটিন করলে ভালো হবে ভাই। আচ্ছা, আসলে রুটিনটা আমরা আমাদের সময় অনুযায়ী করব, যেহেতু আমাদের অনেক সমস্যা থাকে। আমার ক্লাস থাকবে, অফলাইন ক্লাস আছে, তারপরে তোমাদের সরল ভাইয়ের আবার টিউশনই আছে। তো সেই দিক বিবেচনা করে আমরা একটা রুটিন তোমাদের কালকের মধ্যে প্রোভাইড করব, এই রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে ক্লাসটা একটু লং প্রসেস হইলো, যদিও 2 ঘন্টা করে ক্লাস নেওয়া উচিত, 2 ঘন্টার নিচে ক্লাস নেওয়া উচিত না, যেহেতু লাইভ ক্লাস টানা 2 ঘন্টা করে না নিলে আসলে আগানো সম্ভব না। আমি অফলাইনে ক্লাস নিলে একটা ক্লাস 3 ঘন্টা করে নেই, কারণ ভালো কিছু দিতে গেলে সময় লাগে। ঠিক আছে, ভালো কিছু দিতে গেলে অবশ্যই সময় লাগবে, এক্ষেত্রে তোমাদেরও আর কি ধৈর্য ধরে ম্যাথগুলো করতে হবে, ক্লাসগুলো করতে হবে, একটু সময় লাগবে। আর কুইজের হচ্ছে পাবলিক গ্রুপে পোস্ট হ্যাঁ, আমরা একটা পাবলিক গ্রুপে হচ্ছে পোস্ট দিব, সেই পোস্টের কমেন্টে তোমরা হচ্ছে ফটোগুলো পোস্ট করবা, কমেন্ট করবা, তোমরা ওই অ্যান্সারগুলো কমেন্ট করবা। ঠিক আছে, খাতায় লিখে অ্যান্সারগুলো কমেন্ট করবা, অথবা এমনি কমেন্ট করলেও হবে। আমরা পাবলিক গ্রুপে কুইজ দিব, সেইখানে অ্যান্সার করলেই হয়ে যাবে। বাট আজকের ক্লাসের ভিতর যা যা হয়েছে এগুলোর মধ্যে থেকে কুইজ থাকবে। ঠিক আছে, আমি কোথায় ভুল করছিলাম সেটাও কুইজের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, মানে যারা ক্লাস করছে মূলত তারাই অ্যান্সার দিতে পারবা, এরকম কুইজ দেবো আমরা। তার মানে তোমরা যারা ক্লাস করবা রেগুলার, তারাই এই পুরস্কারটা পাইতে পারবা, একটা হ্যান্ড নোট তোমাদের ফ্রি দেওয়া হবে। তো ঠিক আছে, আজকে আর না, তোমাদের অনেক ধন্যবাদ ক্লাসে থাকার কারণে। ক্লাসটা রেকর্ড থাকবে, সমস্যা নেই। নেক্সটে তোমরা যদি কারো যদি চাও, কারো যদি প্রবলেম হয়, আমাকে যোগাযোগ করে আমি ক্লাসটা প্রোভাইড করবো।
বাট এই ক্লাসগুলো আমি রেকর্ড করে প্লে লিস্ট করে রাখবো, কিন্তু দিব হচ্ছে শুধুমাত্র যারা এই কমেন্ট করো বা হচ্ছে অ্যাক্টিভ থাকতেছো তাদেরকে আমি প্লে লিস্টটা প্রোভাইড করব, তারা সারা জীবন ক্লাসগুলো দেখতে পারবে। বাট সবাইকে দিব না, এটা আমি আগে বলছিলাম। তো ঠিক আছে, আজকের মতো থাক, আজকে আর না, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, গ্রুপে জানাই দেবো নেক্সট ক্লাস।